একটু নমস্কার, মুখটা একটু রায় বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। এবার আমাদের আজকের বিষয় গতকাল থেকে পথে চাকরিহারা শিক্ষক, এবং এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং শিক্ষক কামাল হোসেন। আমাদের সঙ্গে অরুণাভদারও আজকে থাকার কথা ছিল, কিন্তু উনি থাকতে পারছেন না। যাই হোক, আমাদের সঙ্গে অরিন্দম বিশ্বাস, চিকিৎসক অরিন্দম বিশ্বাস, উনিও জয়েন করে যাবেন। আমরা আলোচনা শুরু করব। মূলত যে বিষয়টা নিয়ে গতকাল থেকে সমস্যা শুরু হয়, যে গতকাল এসএসসি এবং সরকারের এইরকম একটা প্রতিশ্রুতি ছিল যে যোগ্য অযোগ্যের একটা তালিকা প্রকাশ হবে। যদিও শিক্ষামন্ত্রী স্পষ্টতই বলেছিলেন যে আইনি পরামর্শ পেলে, এবং আজও শিক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আইনি পরামর্শ পাওয়া যায়নি, এবং আইনি পরামর্শ পাওয়া যায়নি বলেই যোগ্য অযোগ্যের তালিকা এসএসসি প্রকাশ করতে পারছে না। গতকাল একটা বিভ্রান্তিও তৈরি হয়েছিল যে প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত সবাই যোগ্য, তৃতীয়র পর থেকে চতুর্থ থেকে অষ্টম সবাই অযোগ্য, এইরকম একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। পরবর্তীতে ব্রাত্য বসু একটি চ্যানেলে এসে খুব স্পষ্ট করে দেন যে এইরকম কোনো তথ্য তার কাছে নেই, এবং আজকেও স্পষ্ট করেছে যে এসএসসি এইরকম কিছু বলেনি। এইরকম বিভ্রান্তি কেন ছড়ালো সেই নিয়ে প্রশ্ন উঠেছে। যাই হোক, আজকে যেটা মুখ্যমন্ত্রী বললেন যে যোগ্য অযোগ্য সেই তালিকার এক্ষুনি কি প্রয়োজন রয়েছে, তোমরা প্রত্যেকে মাইনে পাবে। মুখ্যমন্ত্রী যেটা পরিষ্কার বলেছেন যে মাইনে পাবে, অতএব তালিকার প্রয়োজন নেই, এবং তালিকা প্রকাশের ক্ষেত্রে একটা কন্টেম্পট অফ কোর্ট হতে পারে, সেটা শিক্ষামন্ত্রী আবারও বললেন। তালিকা প্রকাশ হচ্ছে না, কিন্তু উল্টো দিকে ছাত্রছাত্রীদের, শিক্ষকদের, মাফ করবেন, চাকরিহারা শিক্ষকদের বক্তব্য যে তাদের কোথাও গিয়ে সামাজিক স্বীকৃতি তাদের চাই। যে সামাজিক স্বীকৃতি তারা হারিয়েছেন, তারা যোগ্য না অযোগ্য কি হিসেবে যাবেন সেটা তারা বুঝতে পারছেন না। আমি প্রথমে সুমনদার কাছে আসবো, সুমনদা, তারপর আমি কামালদার কাছে যাবো। যে সামগ্রিক সিচুয়েশনটা আপনি কিভাবে দেখছেন, কি বুঝছেন, কোন জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে? মানে কালকে থেকে মোটামুটি পথে রয়েছে, যতক্ষণ না পর্যন্ত তালিকা প্রকাশ হচ্ছে কেউ স্কুলে যাবেন না, বাড়ি ফিরবেন না, এইরকম একটা অচলাবস্থার জায়গায় রয়েছে। কি বলবেন সুমনদা? দেখুন, যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি আমি সমব্যথী। আমি চাই তারা প্রত্যেকে চাকরি ফেরত পায়, কিন্তু একটা জিনিস কোথাও বুঝতে হবে সবাইকে, যে এক্ষেত্রে আমি বুঝতে পারলাম না, কোনো একটা শব্দ এলো। কমলদা একটুখানি মোবাইলটা বন্ধ করবেন। হ্যাঁ প্লিজ কন্টিনিউ সুমনদা। সেটা হচ্ছে যে যা হচ্ছে তাতে তো একটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, এবং সেই নির্দেশ অনুযায়ী সবাইকে চলতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনেই আমার এখনো অব্দি যা মনে হয়েছে, রাজ্য সরকার একটা সমাধান সূত্র বার করার চেষ্টা করছে। সেই সমাধান সূত্র যদি, রাজ্য সরকারের সমাধান সূত্র যদি এই চাকরিহারারা প্রত্যাখ্যান করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তাদের জন্য অন্য কোনো অল্টারনেটিভ থাকবে। দেখুন, আন্দোলন হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আপনাকে তো প্রথমত একটা চাকরির অল্টারনেটিভ, মানে চাকরি, আপনি যে চাকরিতে ফেরত যাবেন তার একটা গ্রহণযোগ্য সমাধান খুঁজতে হবে। সেই সমাধানটা, মানে আমি আমার জায়গা থেকে বলি যে সেই সমাধানটা কিন্তু কোনো আইনজীবী দিতে পারবেন না, কোনো রাজনৈতিক নেতা দিতে পারবেন না, একমাত্র সরকারের পক্ষেই সম্ভব। সলিউশনটা সুপ্রিম কোর্টের সঙ্গে, মানে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন সেটা মেনে তারা হয়তো করতে পারে। এর বাইরে কিন্তু বাকি যা কিছু হবে সেই সব কিছুই কিন্তু এক ধরনের রাজনীতি হবে, তাতে এই চাকরি হারাদের কোনো সমস্যার সুরাহা হবে না। এটা আমার এখনো অব্দি ঘটনাস্থল দেখে মনে হয়েছে যে আমাদের একটা সমস্যা হয়ে গেছে। সেই সমস্যাটার আমি দোষও কাউকে দিচ্ছি না, সেটা এই বাংলাদেশ পরবর্তী সময়ে একটা ঘটনা হয়ে গেছে, তো যে কোনো ধরনের আন্দোলন হবে, আমরা রাস্তায় থাকবো, কিন্তু সেটা দিয়ে তো আপনি ভারতবর্ষের যে সংবিধান, ভারতবর্ষের যে স্ট্রাকচারাল সিস্টেম, সেটাকে আপনি উড়িয়ে দিতে পারেন। এবার এই উড়িয়ে দেওয়ার যদি চেষ্টা হয়, তাহলে সমস্যা যেটা হবে, যে সমস্যাটার মধ্যে এই এসএসসিতে চলছে, যে সেখানে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। দেখুন, আবারও আমি বলছি, সুপ্রিম কোর্টের একটা মামলার রায় আছে, সেই মামলার পরে কিছুটা রাজ্য সরকার রিলিফ আপাতত, আমি আবার বলছি আপাতত জোগাড় করতে পেরেছে, যে 31শে ডিসেম্বর অবধি
এদের চাকরি বহাল। আমার ধারণা বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে যা ইঙ্গিত, তাতে হয়তো এর পরে মানে বর্তমান চিফ জাস্টিস সরে গেলে পরে একটা রিভিউ পিটিশনও যাবে, যে রিভিউ পিটিশনে তারা আশা করতে পারেন যে এই যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকে। কিন্তু এর বাইরে তো আপনার কাছে কোনো সলিউশন নেই। অর্থাৎ এর বাইরে যদি আপনি রাস্তায় নেমে আন্দোলন করে এটা করবার চেষ্টা করেন, তাতে মানে অনেক রকম মানে কি বলবো, আপনি সোৎসাহ সমর্থন পাবেন, কিন্তু সেটা তো আইনগত ভিত্তি হবে। এটা বোধহয় সকলের মাথায় রাখতে হবে। মানে রাজ্য সরকারকেও যা কাজ করতে হবে, রাজ্য সরকার যেভাবেই এগোনোর চেষ্টা করুক, তাতে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের গাইডলাইনটা মাথায় রাখতে হবে। যতক্ষণ না সুপ্রিম কোর্ট আবার কোনো নতুন গাইডলাইন দিচ্ছেন, যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টের সামনে আছে, সেই রিভিউ পিটিশনে যদি মানে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নতুন কোনো রায় আসে, তখন সেটা দেখা যাবে। কিন্তু তার আগে আমার মনে হয়েছে যে আমি অবশ্যই চাই যে তারা চাকরি ফেরত পাক, কিন্তু তাদের দাবির মধ্যে একটা কি বলবো, একটা একগুয়েমি আছে যে আমাদের এখনই এটা ঘোষণা করতে হবে, যেটা সুপ্রিম কোর্টের ঘোষণা নিষেধ অনুযায়ী ঘোষণা করা সম্ভব নয়। আপনি স্ট্রিট ফাইটিং দিয়ে তো ভারতবর্ষের সংবিধানকে উল্টে দিতে পারেন না। আবার আমি বলছি, বাংলাদেশের ঘটনার পরে আমরা পোস্ট 5 আগস্ট পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক আন্দোলনগুলো ঘটেছে, সেটা ধরুন মানে আরজিকর আন্দোলন ধরুন, বা ধরুন এই যে যাদবপুরে আন্দোলন, এই সমস্ত আন্দোলনেরই একটা চরিত্রগত বিষয় আছে, যে ইভেন আমি বলবো ওয়াকফ আন্দোলন, যে আমরাই বদলে দেব, সেটা সম্ভব না। আপনাকে যা করতে হবে আদালতের মাধ্যমে করতে হবে, ভারতবর্ষের আইন অনুযায়ী করতে হবে। আপনি তো নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। এইটা বুঝে যদি কেউ সরকারের সাথে সংলাপে থাকে তাহলে ভালো। কারণ আবারও বলছি যে সুপ্রিম কোর্টের রায় যদি কেউ ভালো করে পড়েন, তাহলে কিন্তু এই চাকরিহারাদের একমাত্র সমাধান সূত্র দিতে পারে সরকার। অন্য কোনোভাবে কিন্তু কেউ কোনো সমাধান সূত্র দিতে পারবে না। দেখুন, বাকি সবকিছু না মানে টেলিভিশন ভিজুয়াল হিসেবে খুব ভালো, আপনি হাততালি দিচ্ছেন, খাবার আসছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো মানে আমি বলবো, আমি আমার পার্সপেক্টিভে বলবো, রাজনীতিতে একটু গ্যালারি করা, কিন্তু এটার সাথে আইনের সংবিধানের কোনো সম্পর্ক নেই। পয়েন্ট টেকেন সুমনদা, কিন্তু একটা জিনিস আমার কোথাও গিয়ে মনে হচ্ছে, আপনি যেটা বললেন যে বাকি আন্দোলন, আরজিকর আন্দোলনের ক্ষেত্রে কিন্তু শুরুতেই বেশ কিছু গুজব, বেশ কিছু মিথ্যে, এই সমস্ত কিছু এসছিল, এবং যদি মানে বিষয়টা একটুখানি শুনতে কটু লাগলেও সরাসরি এফেক্টেড ছিল একটি মাত্র পরিবার। কিন্তু এক্ষেত্রে কোথাও গিয়ে দুর্নীতি হয়নি বা দুর্নীতি এইটা কেউ বলছেন না। এবং 26,000 এবং যদি বৃহত্তর অর্থে ধরি 22 লাখ, মানে যারা পরীক্ষা দিয়েছেন, মানে সংখ্যাটা অনেকটা। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রভাবে বলুন বা এই যে আরজিকর মুভমেন্টের ক্ষেত্রে যে দুর্নীতির প্রসঙ্গ এসছে, সেই সমস্ত ছেড়ে রেখে যে মিথ্যে, বিভ্রান্তি, 200 গ্রাম ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছু কিন্তু এই ক্ষেত্রে নেই। কোথাও গিয়ে দুটো কি যথেষ্ট আলাদা বলে মনে হচ্ছে না আপনার? এই দুটো আন্দোলন কি এক করা যায়? দেখুন, আন্দোলন এক নয়। 26, আমি ওটাকে 22 লাখ ধরবো না, কারণ 22 লাখের মধ্যে বাকি 21 লাখ তো জেনেই গেছিল তারা চাকরি পায়নি। তাদেরকে আপনি কোথাও রাস্তায় নামতে দেখছেন? এই 26,000কে নিয়েই আলোচনা হচ্ছে। এবার এই 26,000-এর অবশ্যই আমি আবারও বলছি যে যারা যোগ্য, তাদের চাকরি যাওয়াটা অত্যন্ত খারাপ। আমি মনে করি তাদের চাকরি বহাল থাকা উচিত ছিল। সুপ্রিম কোর্ট মানে কি বলবো, ওই পাথর আর কাকর বাঁচতে গিয়ে আলাদা করতে পারেন, এইসব ঠিক। কিন্তু আপনি তো ভারতবর্ষের সুপ্রিম কোর্টের রায়কে বদলে দিতে পারবেন। আপনাকে তো সেটাকে রিভিউ পিটিশন যাই হোক তার মধ্যে দিয়ে যেতে হবে। দেখুন, আমি আবার বলবার চেষ্টা করছি সমস্যাটা কোথায় হচ্ছে। সমস্যাটা হচ্ছে আমাদের সবার দোষ, বিশেষ করে আপনি আমি যারা মিডিয়ায় কাজ করি তাদের বেশি দোষ আমি বলবো। এই যে আমরা মিডিয়া ন্যারেটিভটা তৈরি করছি না, অমুকের বাড়ি থেকে সবাই বেরিয়ে এলেন, বাথরুম খুলে দিলেন। আরে বাথরুম খুলে দিলে তো আর স্কুল খুলে যাবে না। আপনি একটা আন্দোলনের সমব্যথী হতে পারেন,
কিন্তু আবার বলছি, ভারতবর্ষ কিন্তু বাংলাদেশ নয়, বা পশ্চিম এশিয়া বা দক্ষিণ এশিয়ার অন্য দেশ নয় যেখানে আপনি রাস্তার আন্দোলন দিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে পরিবর্তন করে দিতে পারেন। সেটা সম্ভব নয়, ঠিক আছে? ফলে আমি ওয়ার্ডস ধরে নিচ্ছি। ওয়ার্ডস কি হতে পারে? সেটা হচ্ছে যে এই 20,000, আমি 20,000ই ধরলাম যোগ্য শিক্ষক, তারা যদি কোনো কারণে বঞ্চিত হন, তারা অবশ্যই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হতে পারেন, প্রচার করতে পারেন, রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট দিতে পারেন। কিন্তু এসএসসি অফিস অবরোধ করে কোনো মানে আশু সমাধান বেরোবে না। আমি আবারও বলছি, এটার মধ্যে একটা নাটকীয়তা আছে, ঠিক আছে? এটার মধ্যে একটা নাটকীয়তা আছে, মিডিয়া ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে, কিন্তু তার বাইরে এটার কোনো আইনগত পজিশনিং নেই। আপনি মানে তর্কের খাতিরে ধরে নেওয়া যাক এই 20,000 লোক সুপ্রিম কোর্টকে গিয়ে ঘেরাও করে রাখলো, সুপ্রিম কোর্ট কি তাতে তার সিদ্ধান্ত বদলে দেবে? ঠিক আছে, মানে আপনি এসএসসি অফিস ঘেরাও করছেন। আমাদের পশ্চিমবঙ্গে একটা সিদ্ধান্ত হয়েছে যে সরকার কোনো বল প্রয়োগ করবে না, কিন্তু আপনি যদি সুপ্রিম কোর্ট ঘেরাও করার সিদ্ধান্ত নেন, কারণ ফাইনালি তো ডিসিশনটা সুপ্রিম কোর্ট, তাহলে সুপ্রিম কোর্ট কি বল প্রয়োগ করবে না? সুপ্রিম কোর্ট কি এটা মেনে নেবে? আমি এই জায়গা থেকে একটু কামালদার কাছে আসবো। কামালদা, যেটা সুমনদা বলতে চাইছেন যে আলটিমেটলি সরকারি সমাধান সূত্র বের করতে পারে, আন্দোলন করে বা এসএসসি অফিস ঘেরাও করে একটা মিডিয়া হাইপ তৈরি করা যেতে পারে, কিন্তু সেটায় এই ছাত্র শিক্ষকদেরও, আমি সরি টু সে, শিক্ষকদেরও আলটিমেটলি কোনো মূল সমস্যার সমাধান হবে না। অর্থাৎ কে যোগ্য কে অযোগ্য সেটা সরকার এবং এসএসসি তালিকা প্রকাশ করতে পারে, স্কুলে তারা পুনরায় আবার পুনর্বহাল হতে পারবেন কিনা, স্কুলগুলো সঠিকভাবে চলবে কিনা, সেটা সরকারি পথটা ঠিক করে দিতে পারে। আন্দোলন করে আলটিমেটলি কিছু হবে না। কামালদা, আপনি কি? দেখুন, যে প্রথম কথা, সরকারের সদিচ্ছার অভাব একেবারেই, এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিষ্ঠিত, একেবারে প্রতিষ্ঠিত। মানে দেখুন, প্রথম সুপ্রিম কোর্টে দিল অযোগ্য লিস্ট 4,485, তারপরেই রায় বার হয়ে গেল, হিয়ারিং কনক্লুডেড, তারপরে আবার দিল 5,303 জন স্কুল সার্ভিস কমিশন। আবার যেই এদের সবার চাকরি চলে গেল, তারপরেই মাননীয় প্রাপ্ত বসু কি বললেন, 6,296 জন অযোগ্য। আজকের অদ্ভুত ভাবে বলছে 8,366 জন অযোগ্য। অর্থাৎ সেই সিবিআই এর কাছাকাছি চলে যাচ্ছে। অর্থাৎ এরা নিজেরাই ঠিক নেই, এই সরকার নিজে ঠিক নেই। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে 90% যোগ্য শিক্ষক তারা কিন্তু বিদ্যালয়ে গেছে এবং তারা কিন্তু পড়াচ্ছেন এবং তারা রাতে এসে পড়াশোনা করছেন, কারণ তাদেরকে পরীক্ষা দিতে হবে 3-4 মাসের মধ্যে, একেবারে নিশ্চিত তাদেরকে পরীক্ষা দিতে হবে 3-4 মাসের মধ্যে। সুতরাং এখানে রাজ্য সরকার তথা যে মাননীয় ব্রাত্য বসুর যে মোটিভ, সেই মোটিভটাকে আমি সাপোর্ট করছি না। একজন শিক্ষামন্ত্রী হয়ে কিভাবে 4 বার 4 রকম হিসেব দেন অযোগ্য, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে এই অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে 3 সপ্তাহের মধ্যে, আর 4 দিন বাকি আছে, তাহলে এখনো অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে পারেননি। আজকের বলেছেন 8,366 জন, এটা তো সবার কাছে হাস্যস্কর। 4 বার 4 রকম দিয়েছেন, তাহলে প্রতিবারে কি লিস্ট বাড়ছে? আমি তো এটাই বুঝতে পারছি না। এবং যে যারা ওখানে আছেন ধর্নাতে এবং বলছেন ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, 3টে লিস্ট ছাড়া আর যে 4টে লিস্ট বা 4টে যে কাউন্সিলিং হয়েছিল, সেই 4টে কাউন্সিলিং সব অযোগ্য। আমি আপনাকে হলফ করে বলছি, এই ফার্স্ট লিস্টের ফার্স্ট কাউন্সিলিং এর মধ্যে অযোগ্য আছে, অযোগ্য আছে। সেটা ব্রাত্য বসু বলেছেন যে এই জাতীয় কোনো নির্দেশ এসএসসি দেয়নি এবং সরকারের তরফেও
এই জাতীয় কোনো নির্দেশ নেই। এই ফার্স্ট থেকে থার্ড যোগ্য এবং ফোর্থ থেকে মানে 8 চতুর্থ থেকে অষ্টম অযোগ্য, এটা একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এটা ক্ল্যারিফাই কালকে শিক্ষামন্ত্রী করার চেষ্টা করেছেন। শুনুন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট চাল আর কাঁকড় আলাদা করতে পারেনি বলে স্কুল সার্ভিস কমিশনের উপরে এই দায়ভার দিয়েছে। আর সেই স্কুল সার্ভিস কমিশন 4 বার 4 রকম রিপোর্ট দিচ্ছে, অর্থাৎ তাদের কাছে কোনো রকমের কিছু নাই, কিছু নাই। সেই সিবিআই যেটা বলেছিল প্রথম সিঙ্গেল বেঞ্চের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময় যে 8,000 জনের চাকরি চলে গেল, 8,656 জনের চাকরি চলে গেল, সেটার কাছাকাছি চলে আসলেন। কেন তখন সেই হিসেবটা মেনে নিলে অসুবিধা কি ছিল? তাহলে তো এত কিছু হতো না। সুতরাং পুরোপুরি ভাবে আমি বলবো এখানে শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশন তথা ব্রাত্য বসু এখানে পুরোপুরি অযোগ্যতার পরিচয় দিচ্ছেন, পুরোপুরি অযোগ্যতার পরিচয় দিচ্ছেন। এবং আরেকটা কথা, সেটা সুমন বাবু আমার সঙ্গে, আমার খুব সম্মানীয় ব্যক্তি সুমন বাবু, আমার খুব শ্রদ্ধার ব্যক্তি, আমার খুব পরামর্শ দেন। তো এখানে একটা কথা বলছি, এই যে শিক্ষক শিক্ষিকা, এদের শিক্ষক শিক্ষিকোচিত মনোভাব নেই। তারা কি করে স্কুল সার্ভিস কমিশনের বয়স্ক ব্যক্তিদের খাবার আটকে দেন, তাদের খাবার পায়েতে মিশিয়ে দেন? এটা কোনো শিক্ষক শিক্ষকোচিত মনোভাব নেই। শিক্ষক হিসাবে অন্তত পক্ষে গুরুজন শিক্ষকদের কাছ থেকে এই শিক্ষাটা পায়নি। তারা কিভাবে খাবারগুলো যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন অফিসে? কেন গান্ধী নীতি নেই? শিক্ষকতার নীতি আদর্শ তো এটাই। তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, তারা বয়স্ক ব্যক্তি সেখানে আছেন। যে সুতরাং এখানে এক হজবরলা হয়েছে। এবং সুমন বাবুর সঙ্গে, সুমনদার সঙ্গে আমি একমত যে প্রেসগুলো কার বাড়িতে দরজা খুলে দিচ্ছে সেখানে গিয়ে টয়লেট করবে এবং আবজি গাবজি নানা রকমের কথাগুলো সেখানে প্রকাশ করছে। অরিজিনালিটিটা নেই কেন বলুন তো? এই যে যারা এখন সাংবাদিকতা করছে, সুমনদাকে আমি সম্মান করি, যারা সাংবাদিকতা করছে তারা এই স্কুল সার্ভিস সম্বন্ধে তাদের অনেকের জ্ঞান নেই, অনেকের তাদের লেখাপড়া নেই, তাই তারা বিভিন্ন ধরনের ভাবে এটাকে কি বলবো বিভ্রান্ত সৃষ্টি করছে। কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে 3 সপ্তাহের মধ্যে 12% সুদে এই অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে। তাহলে সেই অযোগ্যদের লিস্ট তো আজকের আপনি বলছেন 4 বার 4 রকম বললেন, তাহলে আপনি কেন ওটা প্রকাশ করছেন না ওয়েবসাইটে তথা একটা ইংরেজি পেপারে একটা বাংলা পেপারে, তাদের নাম ঠিকানা সহ সবাই জেনে যাক? কেন করছেন না? ব্রাত্য বসু বলছেন যে আইনি পরামর্শ পাননি এবং এটা প্রকাশ করলে পরে কন্টেম্পট অফ কোর্ট হতে পারে, এই কারণে ডিআইদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে আইনি পরামর্শ 2022 সাল থেকে 2025 হাইকোর্ট সুপ্রিম কোর্টে যারা ওখানে লয়ার আছে, আমি হলফ করে বলছি তাদের সঙ্গে বসতে চাই, তারা কিচ্ছু জানে না। আমি কামাল হোসেন অন্তত পক্ষে স্কুল সার্ভিস কমিশনের রুলস রেগুলেশন নিয়ে যা জানি, ওই আইনজ্ঞরা কিচ্ছু জানে না। আমি সুপ্রিম কোর্টে নিজেই দেখেছি এক সরকারের যে আইনজীবী তিনি প্যানেল কিভাবে তৈরি হয় সেটা বলতে পারছেন না। সুতরাং এই সরকারের সদিচ্ছার অভাব, একেবারে সদিচ্ছার অভাব। যারা চাকরি গেছে তাদের সত্যি খুব খারাপ লাগে, তারা এসে কান্নাকাটি করছে আমার কাছে, খুব খারাপ লাগে। এবং ওখানে যারা আছে আমি আপনাদের তাও বলে দিচ্ছি, ওখানে অযোগ্যদের সংখ্যাটা একটু বেশি আছে। আমি পরিষ্কার বললাম, যোগ্যরা কিন্তু বাড়িতে পড়াশোনা করছেন, ওখানে অযোগ্যদের সংখ্যা। আমি তো বললাম অযোগ্যদের সংখ্যা আছে কোথায়? যারা যারা অবস্থান করছেন, ইয়েস, তাদের মধ্যে অযোগ্যরা বসে আছেন আপনি বলছেন। অযোগ্যদের সংখ্যা বেশি আছে আমি আপনাকে বললাম। এবং ফার্স্ট লিস্টে, ফার্স্ট কাউন্সিলিং এ কিন্তু তারা তো দাবি করছেন যে তারা প্রত্যেকে যোগ্য এবং যোগ্য বলেই তারা অবস্থান করছেন। খুব খুব ভালো কথা। তারা এই যোগ্য অযোগ্য এটা যদি ডিভাইড হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, তাহলে তারা সেই সামাজিক স্বীকৃতি পাবেন এবং সেই সামাজিক স্বীকৃতি নিয়ে তারা বাড়িতে এবং স্কুলে ফিরতে পারবেন।
তারা খুব প্রত্যেকে ভালো। দাবি করছেন আমরা যোগ্য খুব। এবং সেই কারণেই আমরা বসে আছি। শুনুন, অযোগ্যদের মুখ কেউ কোনোদিন দেখেনি। যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাকে স্ট্যাম্প অযোগ্য মেরে দিয়েছে সেই অঙ্কিতা অধিকারী লিডার সেজেছে এবং সেই অযোগ্যদের মিছিলের সামনে হয়েছে, তাদের মুখটা অন্তত আমরা দেখতে পেলাম। কারণ অযোগ্য, আজ অযোগ্যরা কি বলছেন বলুন তো? কালকের 50 জনের মতো অযোগ্য আমার কাছে এসেছিল, তারা বলেছে আমরা যে অযোগ্য তার প্রমাণ কোথায়? দিতে পারবে এই সরকার? স্কুল সার্ভিস কমিশন দিতে পারবে তারা যে অযোগ্য তার প্রমাণ কোথায়? তার ওএমআর সিট কোথায়? তাহলে তারা যে অযোগ্য তাদের ওএমআর সিট দেখাতে হবে। 22,53,000 ওএমআর সিট প্রকাশ করার সৎসাহস এই সরকারের নেই। যদি 22,53,000 ওএমআর সিট প্রকাশ করে তাহলে দেখবেন যারা বাতিল হয়েছে তাদের মধ্যে অনেক যোগ্য বসে আছে, তারা নীরবে নিভৃতে কান্নাকাটি করছে। এটা আমি জানি বলে আমি বলছি। স্কুল সার্ভিস কমিশনের A to Z আমি জানি। সুমন বাবু অনেক আগে আমাকে এই নিয়ে বলেছিলেন, আমি A to Z জানি। সুতরাং যারা অযোগ্য তারা আজকের গলা ফাটিয়ে বলছে আমরা যে অযোগ্য আমাদের ওএমআর সিট দিন। ওএমআর সিট তো নেই। যে ওএমআর সিট আছে সেটা এডিট করা যাবে, এডিটেড ওএমআর সিট। তাহলে এডিটেড ওএমআর সিটে কি হবে? সুতরাং অর্থাৎ এডিএফ করা, নট পিডিএফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে এডিটেড আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি, এডিএফ। কপি আকারে। তাহলে ধরুন যে 30 পেয়েছে সে পেয়ে যাবে 55, তাকে নাম্বার করে দিল। হ্যাঁ, যে সুতরাং এই যে এইটার পিছনে সরকারের হচ্ছে কি সৎ মানসিকতা নেই। সরকার মনে করলে এটাকে দ্রুত সমাধান করতে পারতো, কিন্তু সরকারের কাছে কিছু নেই। কেন জানেন তো? যোগ্যদের থেকে অযোগ্যদের থেকে বেশি ভয় এই সরকারের। অযোগ্যরা কিন্তু যদি ডিক্লেয়ার করে দেয় যে আমরা অযোগ্য, তাহলে তারা কিন্তু গলায় গামছা দিয়ে টেনে নিয়ে আসবে, টাকা দিয়েছি টাকা ফেরত দিন। তাহলে ছোট দালাল, মেজো দালাল, বড় দালাল থেকে শেষ পর্যন্ত টপ দালালে চলে যাবে যারা ক্যাবিনেটে বসে আছে। এটা আমি হলফ করে বলছি, যারা ক্যাবিনেটে বসে আছে তাদের কাছে চলে যাবে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একবার কেন বলছেন না যারা অযোগ্য তাদেরকে 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 ধরে জিজ্ঞাসাবাদ করে বলে দাও কে কে তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে, তাদের নামে এফআইআর করে তাদেরকে অ্যারেস্ট করুন। সে সৎসাহস এই মুখ্যমন্ত্রীর নেই। কারণ নিজের দুর্বলতা আছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রথম থেকে শেষ পর্যন্ত হয়েছে, যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন। প্রাতিষ্ঠানিক দুর্নীতি একেবারেই। এবং স্কুলে তারা যাবে কোন ভাবে? তারা কি কোনো চিঠি পেয়েছে রাজ্য সরকারের কাছ থেকে? হেডমাস্টার মশাইরা আমাকে ফোন করছেন, তারা আমার প্রাক্তন ছাত্র, এখন হেডমাস্টার হয়েছে। তারা বলছে কোনো চিঠি চাপাটি পাইনি, তাহলে আমরা কেন ওদেরকে সই করতে দেবো? নানা রকমের সমস্যার মধ্যে জড়িত আছে সবাই। এবং সাংবাদিক ভাই বোনদের বলবো যথেষ্টভাবে সুমন বাবুর মতো পড়াশোনা করে জ্ঞানী সাংবাদিক হয়ে তবে যেন কিছু প্রচার করে, তবে যেন বাইটটা সামনে ধরে। বললাম তো আমি এই জায়গা থেকে আরেকবার সুমনদার কাছে আসবো। সুমনদা, যেটা কামালদা বলার চেষ্টা করছেন যে সরকারের সদিচ্ছার অভাব, সরকার ইচ্ছে করে যোগ্য অযোগ্য আলাদা করছে না। কারণ যদি অযোগ্যরা সামনে চলে আসে তাহলে একদম ক্যাবিনেট পর্যন্ত দুর্নীতি সেটা খুল্লাম খুল্লা হয়ে যাবে। কি বলবেন সুমনদা? আনমিউট। দেখুন, কামালদা এই বিষয়গুলো অনেক বেশি জানেন, উনি শিক্ষক, এর সঙ্গে জড়িত। আমি এই বিষয়টা ঢুকতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি, দুটো পয়েন্ট বোঝার চেষ্টা করা যায়। সেটা হচ্ছে যে একটা কামালদা যেটা বলেছেন সেটা কিন্তু অনেকেরই বক্তব্য যে যারা এসএসসি ভবন ঘেরাও করে রেখেছে হতে পারে যে তাদের মধ্যে অযোগ্যরাই বেশি। ঠিক আছে, এটা কিন্তু একটা বক্তব্য অনেকেরই আছে। এবার যেটা দ্বিতীয় বক্তব্য, অর্থাৎ এই যে যোগ্য অযোগ্য যে বাছাইটা আজকে শেষ পর্যায়ে যখন এসএসসির সাথে এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের বৈঠক হয়েছে, তখন কিন্তু একটা সমাধান সূত্রের কথা এসএসসি বলেছে বলে আমি শুনেছি, মানে আমি খবরের কাগজে যেটুকু দেখেছি, সেটা হচ্ছে যে এসএসসি
প্রতিটা জেলায় যে ডিআই অফিস আছে তাদের কাছে লিস্ট পাঠিয়ে দেবে যে সেই জেলায় কারা কারা যোগ্য। তাহলে ওই পাথর আর কাকরের বাছাইটা কিন্তু এসএসসির তরফে একটা করা হলো। যদি জেলার লিস্টগুলোকে কেউ কম্বিনেশন করে তাহলে গোটা রাজ্যের লিস্ট বেরিয়ে আসবে। এবার যেটা কামাল বাবুর বক্তব্য, আমি আবারও বলছি যে একটা বিষয় তো অস্বীকার করে কোনো লাভ নেই, সেই জন্যেই তো অনেকে জেল খাটছে যে এই গোটা নিয়োগ প্রক্রিয়াটার সঙ্গে একটা দুর্নীতির বিষয় ছিল, সেটা 2016 ঘটনা। এবারে সেই দুর্নীতির জন্য একদল জেল খাটছেন, একদল বেল পেয়েছেন। কিন্তু আপাতত যেটা বড় বিষয় সেটা হচ্ছে, আবারও আমি বলছি যে এই যে 15,000 বা 16,000 সামথিং একটা নাম্বার, যে নাম্বারটা সবাই আমরা মনে করছি যে যেটা হচ্ছে যোগ্যদের নাম্বার। আমার ধারণা কামালদা যেটা বলছেন যে কেন শিক্ষা দপ্তরের দেরি হচ্ছে, দেখুন শিক্ষা দপ্তর এটা কখনো বলতে পারবে না বা বলা ভালো বলবে না যে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য। তারা সিবিআই এর রিপোর্টটাকেই হাতিয়ার করবে, তাই না? যে সিবিআই কতজনকে যোগ্য বলেছে, সিবিআই যদি ওই সংখ্যাটাকে 6,000 থেকে বাড়িয়ে 8,000-এ নিয়ে যায় তাহলে 8,000 অযোগ্য, আর তাহলে 15,000 যোগ্য। এই যে সিবিআই এর মানে সিবিআই যে তালিকাটা দেবে সেই তালিকা অনুযায়ী এই যে রাজ্য সরকার বলছে বা রাজ্য শিক্ষা দপ্তর বলছে যে তারা জেলায় জেলায় রিপোর্ট পাঠাচ্ছে, ওটা কিন্তু বেসিক্যালি সিবিআই এর রিপোর্ট অনুযায়ী। মানে ওই রিপোর্টটা আমি যেটা দেখলাম যে 3 ধরনের তালিকা পাঠানো হচ্ছে। যাদের নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন নেই, যাদের নিয়োগ নিয়ে প্রশ্ন আছে, আর তৃতীয় হচ্ছে যাদেরকে মানে কোনো বিবেচনার মধ্যেই রাখা যাবে না। তো এইভাবে যদি একটা তালিকা তৈরি করে তাহলে আমার মনে হয় একটা সমাধান সূত্র বেরোবে। দেখুন কামালদা নিজের শিক্ষক, সেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আরেক দল শিক্ষককে ঘেরাও করে রাখা ইত্যাদি, এটা কোনো সংস্কৃতি নয়। আমি ব্যাপারটাকে একটু লাইটার টোনে বলবার চেষ্টা করি, মানে আমি যেটা লাইটার টোনে বলবার চেষ্টা করি। দেখুন এটা তো অস্বীকার করে লাভ নেই যে এই আন্দোলনটার পেছনে এখন একটা রাজনীতি আছে, সেটা যতটা না বিজেপির তার চাইতে বেশি সিপিএম। এবার সিপিএম এর এখন এত ধরনের বিপদ, আমি যদি মানে কাঁচা ভাষায় বলি সেটাকে আপনি সাধু ভাষায় ট্রান্সফার করে নেবেন। এত বাঁশ আছে সিপিএম এর জন্য, মানে বংশ আছে, যে সিপিএম এর জন্য একটা অন্য আন্দোলন দরকার। সিপিএম নিজের বংশ সামলাতে সিপিএম কে একটা জোরদার আন্দোলন করতে হবে। এবার যারা এই জোরদার আন্দোলন করছেন, আবারও বলছে আমি কামালদার মতো অতটা শিওর নই, কারণ কামালদা অনেক বেটার জানেন, কিন্তু এইটা অনেকে বলছে যে যারা সত্যি সত্যি যোগ্য তারা এখানে আন্দোলনের চাইতে তারা পড়াতে চলে গিয়েছেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক আছে, তারা কিন্তু জানেন যে আবার তাদের একটা পরীক্ষা দিতেই হবে। মানে সুপ্রিম কোর্টের গাইডলাইন যা সেটা মেনে, মানে আমি খুব বিনীতভাবে বলছি, ব্রাত্য বসু কেন, মানে সুভাষ বসু যদি ফেরত আসেন তাতেও তাদেরকে 31 ডিসেম্বরের পরে বহাল রাখাটা মুশকিল, যদি না সুপ্রিম কোর্ট কোনো ফার্দার ডিরেকশন আছে। ঠিক আছে, ফলে ব্রাত্য বসুকে দোষারোপ করে লাভ নেই, এটা সুভাষ বসুও পারবেন না। ঠিক আছে, তো দুটো তাহলে ফ্যাক্টর, একটা হচ্ছে যে যেটা আমাদের কারো হাতে নেই সেটাকে যদি আপনি ওই মব দিয়ে আপনি মানে মব, মানে এটা আমি ওই জন্য বাংলাদেশের উদাহরণ বারবার দিই। বাংলাদেশে তো হয়ে গেছে না একটা, যে আমি বললাম একদিনে অময় রায় বাহাদুর টেলিভিশন চ্যানেল থেকে বরখাস্ত হয়ে গেল, অময় মালিক, কিন্তু অময়ের জায়গায় আমি মালিক হয়ে গেলাম। একদিনে সুপ্রিম কোর্টের যত জাজ সবাইকে পদত্যাগ করতে হয়ে গেল। এটা বাংলাদেশ নয়। আবারও আমি বলছি, আপনি এসএসসিতে যে অবস্থান বিক্ষোভটা করছেন সেটাকে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে করতে পারবেন? সুপ্রিম কোর্ট সেটা অ্যালাউ করবে? দেখুন এসএসসি যা করছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। এই মুহূর্তে এসএসসি যিনি চেয়ারম্যান হোক তিনি নিশ্চয়ই মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্যদের দেখার পর কারো জেল খাটার ইচ্ছে নেই। ঠিক আছে, তিনি যা করবেন একদম আইন মেনে করবেন। ঠিক আছে, ফলে তাকে যখন আইন মানতে হচ্ছে, যিনি আইনটা ব্যাখ্যা করেছেন কারো পক্ষে কি সম্ভব, মানে সিদ্ধার্থ মজুমদারের আপনি খাবার আটকে দিলেন, বিরাট তার সামনে হল্লা টল্লা করে
অনেক আজকাল গান টান বেরিয়েছে, গান গাইলেন, আমরা আরজি করের সময় থেকে দেখেছি দেশটা কি তোর বাবার, এরকম বিভিন্ন গান টান হয়। কিন্তু আপনি এটা সুপ্রিম কোর্টের সামনে গিয়ে গানটা গাইতে পারবেন না, কিন্তু তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর সরকার সিআরপিএফ পাঠিয়ে দেবে। আমি আমি এই জায়গাটাই বোঝার চেষ্টা করছি সুমনদা। তাহলে ব্যাপারটা কি অনেকটা এরকম যে এই মুহূর্তে যারা আন্দোলন করছেন বা যারা এই প্লেইং টু দ্য গ্যালারি মানে একটা অংশ, তারা আসলে অযোগ্য এবং একটা আমি দেখুন আমি মানে হয়ে কামালদা অনেক ভালো জানেন এটা কে অযোগ্য, আমি এটা বলতে পারবো, কিন্তু আপনার সেকেন্ড দুটো পয়েন্ট আমি নেবার চেষ্টা করি। এক হচ্ছে রাজনৈতিক মদত আছে, সিপিএম এর নিজেদের বংশকে নিজেদের আড়াল করার চেষ্টা আছে, অন্যদিকে চোখ রাখার চেষ্টা আছে। তৃতীয়ত হচ্ছে যেটা আপনাকে আমি বলবার চেষ্টা করছি, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার চ্যানেলে আপনি আমায় ডেকেছেন, ঠিক আছে, আপনার চ্যানেলে আপনি শেষ কথা, আপনি ঠিক করবেন যে আপনি কামাল হোসেনকে কতক্ষণ বলতে দেবেন, আমায় কতক্ষণ বলতে দেবেন, অরিন্দম বিশ্বাসীকে বলতে দেবেন কি। এটা কিন্তু আপনার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে বা আপনার বাড়ির সামনে গিয়ে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ালে হবে না, কারণ ইউ আর দ্য সলিউশন মেকার, আমি নই। এক্ষেত্রে সরকারি সলিউশন মেকার, সরকারি মাইনেটা দেবে, ঠিক আছে। ফলে আপনি যদি সরকারের সঙ্গে আলোচনার চাইতে সংঘাতের রাস্তায় যান, তাহলে আপনার কি উপকার হবে? আমি বোঝাতে পারলাম আপনাকে? একদম। কিন্তু যেটা কামালদাও বলার চেষ্টা করলেন, অনেকেই বলছেন যে সরকারের আচরণ বা সরকার প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে এই শিক্ষকদের প্রতি মানবিক আচরণ করছেন না, তাদের বায়ো টয়লেট পৌঁছে দিতে বাধা দেওয়া হচ্ছে। তারপর যেটা খবর আসছে, করুণাময়ীর সামনেও একটা টয়লেট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, পুলিশ বন্ধ করে দিয়েছে। অর্থাৎ যেটুকু ন্যূনতম মানবিকতা দেখাতে পারত প্রশাসন, পুলিশ, সেটা দেখাচ্ছে না, সেটা জরুরি। আমি একটা আমায় বলি, এই আরজি করার সময় থেকে হয়ে গেছে, আন্দোলন করতে গেলে কবে থেকে বায়ো টয়লেট লাগে ভাই? গান্ধীজি কি আন্দোলন করতে গেছিলেন পেছনে বায়ো টয়লেট নেই, ঠিক আছে না? মমতা ব্যানার্জি বায়ো টয়লেট ছিল না, যাই হোক। তো তুমি তো আন্দোলন করতে গেছো, তুমি একদিকে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করবে, সরকারকে চ্যালেঞ্জ করবে, আবার সরকার তোমার জন্য সব সিস্টেমও তৈরি করে দেবে, মানে এটা একটু বাড়াবাড়ি রকমের প্রত্যাশা না? আবার আমি বলছি অময়, দ্যাটস অলসো ভেরি লোডেড স্টেটমেন্ট, এবং এটা আমার স্টেটমেন্ট, এটা প্লিজ অন্য কারো স্টেটমেন্ট হিসেবে ভেবো না। এটা হচ্ছে আমাদের এই বাম এবং অতি বামেদের সমস্যা। এরা ভাবে যে রাষ্ট্রের বিরুদ্ধে বিপ্লব করবে, আবার রাষ্ট্র এদের খাবার দাবার জল সবকিছু দেবে, ঠিক আছে। এটাই অতি নকশালদের একটা সমস্যা হয়ে গেছে না, যে এরা নেহেরুর সময় থেকে অভ্যস্ত, যে নেহেরুর বিরুদ্ধে স্লোগান দিত, নেহেরু সবকিছু, তারপর শুনে টুনে বলতে আচ্ছা উন লোগোं को खाना भी दे। ভাই এটা নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের জমানা, তুমি যদি আমার বিরুদ্ধে কথা বলো তোমার ডিপোর্ট করে দেবো। সে তুলনায় তো মমতা বন্দ্যোপাধ্যায় এত মানবিক যে এসএসসির সামনে সবাইকে বসিয়ে রেখেছে, ঠিক আছে। যদি তুমি এই জিনিসটা দিল্লিতে গিয়ে ইউপিএসসির সামনে করবার চেষ্টা করতে, তাহলে কিভাবে অমিত শাহর পুলিশ ট্রিট করতো, অমিত শাহ কতগুলো বায়ো টয়লেট পাঠাতো, আর দিনে তোমার জন্য কত প্যাকেট স্যান্ডউইচ পাঠাতো, তখন সবাই বুঝতে পারতো। দিল্লিতে তো এরা গেছিলেন আন্দোলন করতে, দিল্লিতে থাকলেন না কেন? অ্যাকচুয়ালি তো উচিত ছিল দিল্লিতেই থেকে যাওয়া, সুপ্রিম কোর্ট ঘেরাও করা। বলা উচিত ছিল যে প্রধান বিচারপতিকে আমরা বেরোতে দেবো না যতক্ষণ না আমাদের চাকরি বহাল করবে, সেটা করলেন না। এটা বলা যায় নাকি? না, সেটা তো ঠিকই নিট স্ক্যামের ক্ষেত্রে যা হয়েছে সেই সময় তো আমি নিট স্ক্যাম টাইম যাচ্ছি না, আমি শুধু এই আন্দোলনটাই বলছি। আমি এই আন্দোলনটা সুপ্রিম কোর্টে সবাই চলে যা, সুপ্রিম কোর্ট ঘেরাও করে রাখ, সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে বলুক যে আমরা সুপ্রিম কোর্ট যতক্ষণ না এই অন্যায় নির্দেশ দিচ্ছে, প্রত্যাহার করছে, ততক্ষণ আমরা করব না। আপনি তাহলে এই জায়গাটা বলতে চাইছেন যে সুপ্রিম কোর্টের এই যে পুরো প্যানেল বাতিল, 26,000 বাতিল, এই জায়গায় এই প্রশ্ন তো আছেই যে মানে যেটা ন্যাচারাল জাস্টিস, যেটা পৃথিবীব্যাপী যে ন্যাচারাল জাস্টিস যেটা বলে যে একজন যদি মানে 1000 দোষীও ছাড়া পেয়ে যায়, একজন নির্দোষ যাতে শাস্তি না পায়, সেই জায়গায় একদম তোমার আমি অময় একদম তার সাথে একমত। তাহলে তোমার সেই জায়গা থেকে কি বলছেন যে সুপ্রিম কোর্ট ঘেরাও করা হোক? সুপ্রিম কোর্ট ঘেরাও করুক যারা চাকরিহারা।
এই নির্দেশ তো অন্য কেউ দেয়নি, এই নির্দেশ তো সুপ্রিম কোর্ট দিয়েছে, তাই না? আমি কামালদার কাছে আসবো। কামালদা, সুমনদা বলতে চাইছি যে সুপ্রিম কোর্টে থেকে নির্দেশ এসছে এবং ন্যাচারাল জাস্টিস রক্ষিত হয়নি, অর্থাৎ হাজার দোষী ছাড়া পেয়ে যাক, একজন নির্দোষও যাতে শাস্তি না পায়। সুপ্রিম কোর্ট, এবং আমরা প্রত্যেকেই জানি যে 26,000-এর মধ্যে একজন কেন, প্রচুর যোগ্য আছেন, অর্থাৎ ন্যাচারাল জাস্টিস রক্ষিত হয়নি। এসএসসি ভবন কেন, শিক্ষকরা গিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাও করুক। আপনার কি মত? কিন্তু ব্যাপার হচ্ছে যে সেই যে কতজন যোগ্য আর কতজন অযোগ্য সেটাই তো দিতে পারছে না, সমস্যা তো এটাই না। কামালদা, সেক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে, সেটা তো যতটা এসএসসির দোষ, সিবিআই এটা 2 বছর ধরে তদন্ত করছে। সিবিআই পৃথিবীর সবকিছু বার করতে পারে, তাহলে এইটা করতে পারে না? সিবিআই কি করছে এখন? সিবিআই তো যে দিয়েছিল 8,500-এর মতো সিঙ্গেল বেঞ্চে দিয়েছিল, সেটাই সিঙ্গেল বেঞ্চে 8,500-এর মতো দিয়েছিল, 8,500 অযোগ্য। কিন্তু তারা বলছে এটা পরিষ্কার, এটা হয়তো অনেকে জানেন না, সিবিআই পরিষ্কার করে বলে দিয়েছে আমি 60% উদ্ধার করতে পেরেছি, আমি 40% উদ্ধার করতে পারিনি। বনসলের, পঙ্কজ বনসলের বাড়ি থেকে যেটা পাওয়া গেছে সেটা 60%, 40% উদ্ধার করতে পারেনি। সমস্যাটা তো এই জায়গায়, সমস্যা অন্য জায়গায় নয়। তার ফলেই আজকের সমস্যাটা এত মাথাচাড়া দিয়েছে। যদি সবগুলোই জেরক্স আকারে থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না। কামালদা, আমাদের দেশের আইন অনুযায়ী ওএমআর শিট 1 বছরের বেশি রাখা উচিত নয়। কেন্দ্রীয় সরকার 1 বছর রাখে, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী 3 বছর রাখে। ফলে ওএমআর শিট যে ডিস্ট্রয় হয়ে গেছে তার দায়িত্ব এসএসসির নয়। এবার তাহলে সিবিআই এর বলে দেওয়া উচিত ছিল, যেটা অময়ের বেসিক প্রশ্ন, যে আমরা ভাই খুঁজে পাচ্ছি 8,000 দোষী, এই 8,000-এর তুমি চাকরি খাও, বাকি 17,000 বা 15,000 বা 14,000 সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই। যে 14,000 বা 15,000 সম্পর্কে আমি খুঁজে পেলাম না যে তারা দোষী কিনা, তাদেরকে তো আমি বলতে পারি না যে তাদেরকে বরখাস্ত কর, তাই না? কিন্তু এই 8,000-এর জেরক্স ওএমআর শিট আপনি প্রডিউস করুন, সেই 8,000-এর ওএমআর শিট 8,366 জনের ওএমআর শিট প্রডিউস করতে পারছে না এই সরকার, তাহলে সেখানে আপনি কি বলবেন? সিবিআই কে দোষ দিয়ে কি বলবেন? না কামালদা, এটা তো সরকারের দায়িত্ব না, এটা তো সিবিআই তদন্ত করছে। সিবিআই তদন্ত, কিন্তু সিবিআই তো জানে যে সরকারি নিয়ম অনুযায়ী 1 বছরের পরে কোনো ওএমআর শিট থাকার কথা নয়। তো সিবিআই কি এটা ফাইন্ড আউট করতে হবে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ। কিন্তু মানে আমি তর্কের খাতিরে বলি কামাল, না 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 ঠিক, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক আজকে একটা কাশ্মীরে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে, 27 জন মারা গেছে। আমি ধরলাম যে 30 জন জঙ্গি, সেই 30 জন গিয়ে একটা গ্রামে লুকিয়ে থাকলো, ঠিক আছে। এবার কোন 30 জন সেটা ভারতীয় সেনাবাহিনী ধরতে পারলো না, তাহলে তো ওই গ্রামের 300 জনকে গুলি করে মেরে দিতে পারে না, সেটা তো কোনো পদ্ধতি হতে পারে না, নিশ্চয়ই না। আমি 8,000 আমি ওএমআর শিট পাইনি বলে আমি সবাইকে বলবো উড়িয়ে দাও, সেটা তো পদ্ধতি হতে পারে, তাই না? কিন্তু সিবিআই তো প্রমাণ, এই সিবিআই বলছি, কোর্ট তো প্রমাণের উপরে ভিত্তি করেই রায় দেবে, এটা তো লয়ার কোর্ট নয় যে সাক্ষী। সেটাই তো বলছি, কোর্টের কাছে যদি প্রমাণ না থাকতো যে আরো কত, তাহলে কোর্টের বলা উচিত ছিল যে তুমি আরো তদন্ত করো। তদন্ত এই জায়গাটা একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করছি। ইতিমধ্যে অরিন্দম দাও যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম দা, আপনাকে আলোচনায় স্বাগত। এবার আমাকে একটু বেরোতে হবে বাবা। আচ্ছা, আর কিছুক্ষণ আমাদের সঙ্গে 5 মিনিট রাখো, 5 মিনিট আমাকে রাখো। ওকে ওকে ওকে, আমি আপনার কাছেই আসবো। অর্থাৎ যেটা সুমনদা এবং কামালদা দুজনেই বলার চেষ্টা করছেন যে সিবিআই যে ওএমআর শিট গুলো কালেক্ট করতে পেরেছে সেটা কিন্তু এসএসসি প্রডিউস করেনি, সেটা ওই থার্ড পার্টির থেকে, অর্থাৎ বনসালের থেকে। এবং সেখানে সিবিআই একটা অযোগ্যের তালিকা দিয়েছে, কিন্তু তার বাইরেও একটা অংশ
তারা তাদের মধ্যে যোগ্য অযোগ্য মিশে থাকতে পারে। এইবার প্রশ্নটা হলো সিবিআই এর দায়িত্ব ছিল যে একদম, যেহেতু তদন্তকারী সংস্থা, তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে যে কারা অযোগ্য কারা যোগ্য এটা পুরো ক্লিয়ার করে ডিভাইড করে বলে দাও। সিবিআই বলছে আমাকে ওয়েমার শিট দিচ্ছে না। তাহলে সিবিআই মানে ধরা যাক আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি সুমনদা, ব্যাপারটা কি এরকম যে ধরা যাক এসএসসি যদি চোর হয়, ধরে নিলাম আমি তর্কের খাতিরে এসএসসি চোর, এবার সেইটা তদন্ত করার জন্য সিবিআই কে পাঠানো হয়েছে, পুলিশকে পাঠানো হয়েছে। এবার পুলিশ বলছে চোর আমাকে তথ্য দিচ্ছে না, অতএব আমি তথ্য পাচ্ছি না, আমি তাহলে সুপ্রিম কোর্টকে প্রডিউস করতে পারছি না। জায়গা মানে সমস্যাটা কি এই জায়গায়? না না না, তার চাই তো মারাত্মক। সেটা হচ্ছে আমরা তর্কের খাতিরে তুমি যেভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করছো, ধরে নিলাম এসএসসি চোর, ধরে নিলাম রাজ্য সরকার বিরাট অন্যায় করেছে, এই দুটোই ধরে নিলাম। তো আমি এটা বুঝতে পারছি না, আমি নই, সিবিআই বলছে যে আমরা এটা বুঝতে পারছি না যে এসএসসি কতটা চোর বা রাজ্য সরকার কতটা দোষী। ফলে একটা কাজ করো, এসএসসি এবং রাজ্য সরকারের চারপাশে যত লোক আছে সবাইকে ফাঁসি দিয়ে দাও, ঠিক আছে? যে লোকগুলো হয়তো এসএসসির সঙ্গে কোনোভাবে যুক্তও নয়, ঠিক আছে? আবার তুমি যেটা বললে, দেখো নাও দেন দ্য ডিবেট উইল গো টু আ ভেরি ফার লঙ্গার ডিবেট, যেটা বিজেপির জন্য এখন খুব পছন্দের ডিবেট। সেটা হচ্ছে মানে এইসব জাস্টিসরা আসার অনেক দিন আগে, জাস্টিস শব্দটা যেখান থেকে এসছে, রোমান সম্রাট জাস্টিনিয়ান, তার বিখ্যাত কথা ছিল যে একজনও যেন দোষী, মানে একজনও যেন নির্দোষ শাস্তি না পায়, যত লোক মানে দোষ করে যায়, ঠিক আছে? তুমি সেই বেসিক মানে 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 ন্যাচারাল জাস্টিসের তত্ত্বটাকে তুমি অস্বীকার করছো, তাহলে এখন কি হবে? তো সেইটার কোনো উত্তর কারো কাছে নেই, এবং সেটার যেহেতু উত্তর নেই, আবারও বলছি তোমার কাছে দুটো পদ্ধতি হতে পারে। মানে এসএসসি, দেখো এসএসসি খারাপ হোক ভালো হোক, তাদের যারা জেল খাটা জেল কেটে নিয়েছে, কিন্তু বেচারি সিদ্ধার্থ মজুমদার থেকে বেচারি বলছে সে কিন্তু কিছু জানে না, তাকে তুমি ঘেরাও করে বলছো যে আমাকে ক্লিন সার্টিফিকেট দিতে হবে। আমি শেষ একটা প্রশ্ন করবো সুমনদা, আমি ছেড়ে দেবো আপনাকে। কিন্তু একটা এই পাল্টা ন্যারেটিভও আছে, যদিও বিষয়টা অনেকটা হাইপোথেটিক্যাল। অনেকেই বলছেন, বিশেষ করে বিরোধীরা বা এই যোগ্য অযোগ্য, কোন বিরোধীরা? বিজেপি, সিপিএম। দেখো দুটো আলাদা। যতক্ষণ একটা লোক সিপিএম আছে ততক্ষণ সে বংশ নিয়ে চিন্তিত। যখন সে বংশের ব্যাপারটা আমি বুঝতে পেরেছি না, যখন সে সিপিএম ছেড়ে, আগে শোনো না, যখন সে সিপিএম ছেড়ে বাম ছেড়ে রাম হয়ে গেল, তখন সে মর্নিং ওয়াক নিয়ে চিন্তিত। দুজনের কারো শিক্ষকদের জীবন, অতীত, ভবিষ্যৎ নিয়ে পুরো চিন্তা নেই। যদি চিন্তা থাকতো তাহলে তো ক্ষেত্রে একটা হাইপোথেটিক্যাল কথা বিরোধীরা বলার চেষ্টা করছে যে এসএসসির কাছে নাকি সমস্ত ওএমআর শিট আছে, যেহেতু দুর্নীতি প্রমাণিত হয়ে যাবে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকেও তারা ওএমআর শিট প্রডিউস করছে না, এবং এই যোগ্য অযোগ্য বারবার মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং সমস্ত শিক্ষকরা বিষ বাউ জলে পড়ছেন। অর্থাৎ ওএমআর শিট থাকা সত্ত্বেও তারা প্রডিউস করছেন। এটা যদিও হাইপোথেটিক্যাল, কিন্তু এই প্রশ্নটা উঠছে। আবার একটা খুব পরিষ্কার কথা, শুধু তো তুমি আমি আলোচনা করছি এরকম নয়, বা এসএসসির লোকরা অবস্থানে বসে আছে তা নয়। আজকেই দুপুরবেলা মাননীয় বিচারপতি দেবাংশু বসাক জানতে চেয়েছেন যে ওএমআর নিয়ে এসএসসির কি স্ট্যান্ড। তো এসএসসির কাছে যদি থাকে তাহলে এসএসসিকে তো ওটা হাইকোর্টে জানাতেই হবে। দেখো ওএমআর শিট আছে, অথচ সিদ্ধার্থ মজুমদার সেটা গোপন করে আছেন। উনি নিশ্চয়ই মানিক ভট্টাচার্যের মতো সপরিবারে জেল খাটতে রাজি হবেন না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এবার আমি বলছি না যে এইরকম বহু জিনিস, আবার আমি বলছি যে সিপিএ বিরোধী বলতে খুব জটিল জিনিস। সিপিএম, অরিন্দমদা এসে গেছে, অরিন্দমদা খুব এসব ইন্টারেস্টিং বলবেন। দেখো বিরোধীরা তো আরজি করের সময় সব জানতো, চারজনে মিলে হাত পা চেপে ধরেছে, রেপ হয়েছে, অন্যখানে এসে ফেলে দেওয়া হয়েছে, সব জানতো, ঠিক আছে?
এই সব জানার দুটো কারণ আছে। তখনও যারা বামের একটা অভ্যেস আছে জানো তো, মানে আমি জানি না তুমি কোনোদিন বাম রাজনীতি করেছো কিনা, আমি প্রচুর বাম রাজনীতির লোকদের চিনি। ভেনেজুয়েলাতেও পতাকা উঠলে না বন হুগলির ছেলেটা উত্তেজিত হয়েছে, বিপ্লব হবে বিপ্লব হবে বিপ্লব হবে বলে বেরিয়ে পড়ে। ভেনেজুয়েলা ইংরেজিতে বানানো লিখতে পারে, কিন্তু ওখানে ভেনেজুয়েলাতে বিপ্লব হয়েছে এই জন্য উত্তেজিত হয়ে যায়। তেমনি তুমি আরজি করের সময় যা যা শুনেছিলে তার সমস্ত কিন্তু হচ্ছে, আবারও আমি বলছি, যে বাংলাদেশের এফেক্ট ছিল। এখনো তুমি যেগুলো শুনছো না সব রাখা আছে, ওগুলো বাংলাদেশের সমন্বয়করা যেমন বলে, বাংলাদেশের সমন্বয়করা সব জানে যে মুজিব থেকে শুরু করে মুজিবের কোথায় কোথায় কি কি রাখা আছে ওরা সব জানে, কিন্তু প্রডিউস করতে পারে। আবার আমি বলছি যে এভরিথিং যেটা কামালদা বললেন, দুটো জিনিস হয়। এক হচ্ছে তোমাকে মানে প্রমাণ দেখিয়ে বলতে হয় এইটা প্রমাণ, এই প্রমাণটা নিয়ে আমি কোর্টে গেলাম যে এই হচ্ছে ওএমআর শিট, এই হচ্ছে কি বলে আরজি করের ক্ষেত্রে মানে সমস্ত ধরনের সেন্ট্রাল এজেন্সিতে সমস্ত ধরনের রিপোর্ট বেরিয়েছিল, কিছু পাওয়া যায় ওয়ান। আর দ্বিতীয়টা হচ্ছে বিজেপি, মানে যদি তুমি যেহেতু বামের পরে মানে তো মানে বিজেপির কথাই তোমায় বলতে হবে, যারা মানে হাতে ট্যাটু ফ্যাটু ছিল, হাতে ট্যাটু চেক ওভার ট্যাটু এরকম ভাবে ঢেকে ফেকে ফেলে এখন জয় শ্রীরাম বলে বেরিয়ে পড়েছে। যদি তাদের কথা আসো, তারা যদি মর্নিং ওয়ার্কে না যায়, মর্নিং ওয়ার্কে গেলে ডিফারেন্ট পার্সপেক্টিভ, ঠিক আছে না, মর্নিং ওয়ার্কটা সিরিয়াস বিষয়, ক্যারিয়ার অপশন, ঠিক আছে, এভরিথিং ইজ পলিটিক্স ইজ ক্যারিয়ার অপশন, ঠিক আছে। তো যদি ক্যারিয়ার অপশনে ওইটাকে না বাঁচে, তাহলে তাদের তো প্রথম প্রশ্ন করতে হবে, ভাই যা জানা সব তো অভিজিৎ গাঙ্গুলি জানে, এইটা প্রাথমিক রায় তো অভিজিৎ গাঙ্গুলি দিয়েছে। তো অভিজিৎ গাঙ্গুলির তো ব্রাত্য বসুর সাথে বৈঠক করে তালিকা করে দেওয়ার কথা ছিল, কেন গেলেন না? কারণ কি পুলিশ পেটালো, পুলিশ শিক্ষকদের অমানবিক আচরণ করলো, তাই চিঠি ছিঁড়ে দিল, অভিজিৎ গাঙ্গুলি বলেছেন। আচ্ছা, অভিজিৎ গাঙ্গুলি যদি পুলিশ পেটানোর জন্য না যায়, তাহলে অভিজিৎ গাঙ্গুলিকে কতবার দিনে বিজেপি ছাড়তে হবে বলতো? আজ অমিত শাহ পুলিশ কুস্তিগীরদের পেটাচ্ছে, কাল অমিত শাহ পুলিশ অমুককে পেটাচ্ছে, মানে পুলিশকে পেটানোর জন্য, মানে পুলিশ পেটানোর জন্য অভিজিৎ গাঙ্গুলি ছাড়তে পারে? যেখানে আবার আমি বলছি পারছে না, সেখানে কি করে দু ধরনের বিরোধী আছে। এক ধরনের বিরোধী বংশের জ্বালায় অস্থির, তাই এসএসসির সামনে ভিড়, ঠিক আছে। আরেক দল হচ্ছে যে যারা বুঝতে পারছে না যে অভিজিৎ গাঙ্গুলিকে কিভাবে আড়াল করব, তারা তাই বিভিন্ন রকম বলছে। ভাই মানে এটা তো দেখো সুপ্রিম কোর্টে বিচারাধীন, অভিজিৎ গাঙ্গুলি একজন মানে শুধু বিচারপতি না, তিনি এমপি, তিনি মানে ব্রাত্য বসু তুচ্ছ, সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন আমি জানি, এই হচ্ছে পদ্ধতি, আমি চাল আর কাপড় আলাদা করে দিচ্ছি, করে দিন, কেন করছেন? মানে তুমি নিশ্চয়ই বলবে না যে আমার বা কামালদার মতো কামালদার মতো ওনার দিল্লিতে যাওয়ার পয়সা নেই, বা দিল্লিতে থাকার ব্যবস্থা নেই, বা উনি দিল্লিতে সুপ্রিম কোর্ট কোন দিক দিয়ে ঢুকতে হয় সেটা জানেন না, সব নিশ্চয়ই অভিজ্ঞতা জানেন। পয়েন্ট টেকেন। সুমনদা বোধহয় আপনাকে ছাড়তে হবে। সুমনদা, আপনাকে ধন্যবাদ অসংখ্য। আমি একটুখানি অরিন্দমদার কাছে আসবো এবং তারপর আমি কামালদার সঙ্গে আবার আলোচনায় আসবো। অরিন্দমদা, আমি সুমনদাকে একটা প্রশ্ন করছিলাম, আপনাকে এই প্রশ্নটা আমি করতে চাই, কারণ এটা আপনার কাছে রাখাটা আরো অনেক বেশি যুক্তিযুক্ত হবে। আরজিকর মুভমেন্ট এবং আরজিকর মুভমেন্টের পর এই যে শিক্ষকদের আন্দোলন, চাকরিহারা শিক্ষকদের আন্দোলন, আমরা যদি আরজিকর মুভমেন্ট দেখি, সেই আরজিকর মুভমেন্টে কিন্তু শুরু থেকেই প্রচুর গুজব ছিল, প্রচুর মিথ্যে ছিল, এবং এটা শুনতে একটুখানি কটু লাগলেও এটা ঠিক যে সরাসরি এফেক্টেড ছিলেন মাত্র একটি পরিবার। হ্যাঁ, আন্দোলনে প্রচুর মানুষ নেমেছিলেন, ঠিক আছে, এবং সেখানে টাকা পয়সা ইত্যাদি অনেক কিছু মিশে এসেছে, কিন্তু এই ক্ষেত্রে এটা খুব স্পষ্ট যে দুর্নীতি হয়েছে, একটা সময় দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতিতে এসএসসি একটা অংশ, মধ্যশিক্ষা পর্ষদের একটা অংশ, সেটা মানে একটা পিরিয়ডে কিন্তু তারা জড়িত, এইটা নিয়ে কোনো সংশয় নেই। এবং এটা বোধহয় এই মুহূর্তে যিনি শিক্ষামন্ত্রী, তিনিও হয়তো স্পষ্ট করে না বলতে পারলেও তিনি পক্ষান্তরে কোথাও গিয়ে মেনে নিতে তাকে হচ্ছে। তো কোথাও গিয়ে এই আন্দোলন, এবং এখানে 26,000 এবং বৃহত্তর ধরলে পরে 22 লাখ, কোথাও গিয়ে দুটো আন্দোলন কি ডিফারেন্ট নয়, এবং এর ইম্প্যাক্টও কি অনেক আলাদা নয়, অনেক বেশি মানুষের মধ্যে নয়?
কি মনে হয় একটা উচ্চবিত্ত সেকশনের মধ্যে এটা অনেক বেশি সাধারণের আন্দোলন নয়? কি মনে হয়? না, পরিষ্কার কথা হচ্ছে আরজিকর আন্দোলন ছিল একটা পরিবারকে কেন্দ্র করে, এবং সেখানে বিভিন্ন ডাক্তার সংগঠন, যারা বামপন্থী সংগঠন, অতিবামপন্থী সংগঠন এবং বিজেপি পেছন থেকে আশকারা দিয়েছে, অস্বীকার করার নেই। কিন্তু প্রথম 7 দিন মনে হয়েছিল সব জনসাধারণের যে আমাদের পরিবারের যে মেয়েটা, সেই গিয়ে যদি ধর্ষিতা হয়, খুন হয়, তখন নিশ্চয়ই এর প্রতিবাদ দরকার। সেই জন্য প্রথম দিন রাত্রে মানুষ নেমেছিল রাস্তায় প্রতিবাদটা করতে। কিন্তু যখনই অ্যান্টি ন্যাশনাল স্লোগান গুলো আসলো, আজাদি আর কাশ্মীর মাঙ্গে আজাদি, সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ আস্তে আস্তে সরে গেল। যখন বিভিন্ন তৃণমূলের ফ্ল্যাগ পুড়লো, তখনও কিন্তু মানুষ সরে গেল, যে রাজনৈতিক বার্তা যাচ্ছে। ঘটনাচক্রে সেখানে প্রচুর মিথ্যে ছিল, প্রচুর মিথ্যে, একঝুড়ি মিথ্যে কথা বলে আরজিকর মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে গিয়ে তিলোত্তমার থেকে পরে চলে গেল সরকার বিরোধী আন্দোলন। বাংলাদেশ থেকে স্লোগানটাকে ভাড়া করে সেই স্লোগানে মমতার পদত্যাগ চাওয়াটা শুরু। কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো মিথ্যে নেই, কোনো মিথ্যে এখনো পর্যন্ত এই আন্দোলনের ক্ষেত্রে নেই। কিন্তু এই আন্দোলনটায় যেটা হচ্ছে রাজনীতিকরণ, যেটা সুমন বলছে, আছে। কিন্তু একই সাথে এখানে কিন্তু অন্যায় হয়েছে, এটা নিয়ে সন্দেহ নেই। এটা খোদ তৃণমূল লোকেরাই, মুখপাত্র বলছে, তৃণমূলের যে কোনো নেতাই বলছে যে পার্থ চ্যাটার্জিকে কেন্দ্র করে কিন্তু এখানে বলির পাঠাটা পার্থ চ্যাটার্জিকে পেয়ে গেছে। আর কে আছে সেটা কেউ জানে না। কিন্তু ঘটনাচক্রে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, বিভিন্ন লোক জেলে গেছে, তাদের প্রমাণ হয়েছে। কিন্তু একটাই ভয়, ভারতবর্ষে একটা দীর্ঘদিন যদি ইনভেস্টিগেশন চলতে থাকে, অনুসন্ধান চলতে থাকে, পরে ছাড়া পেয়ে যাওয়ার ইতিহাসটা ভারতবর্ষে অনেক বেশি। প্রমাণ নেই, ছাড়া পেয়ে গেল। পার্থ চ্যাটার্জি বিভিন্ন হাসপাতাল ঘুরে বেড়াচ্ছে, আজকে আবার আরএনটে করে উনি ভর্তি হয়েছেন। তো ঘটনাচক্রে এই করতে 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 পার্থ চ্যাটার্জিও কোনোদিন ছাড়া পেয়ে গেলে। ঘটনাচক্রে কিন্তু বাড়ি থেকে টাকা পাওয়া সবকিছু নিয়ে একটা মানুষের মধ্যে মানুষ স্পষ্ট ধারণা আছে, আরজি করে যেরকম ধোঁয়াশা ছিল, ধোঁয়াশাটা কাটিয়ে উঠতে পেরেছে মানুষ। এখানে স্পষ্ট কথা, এক শ্রেণীর মানুষের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এখন সেটাকে আলাদা করা, সেটা করতে গিয়ে সরকারেরও কিছু অসুবিধা রয়েছে, সিবিআই সেভাবে পারছে না, তার সাথে যেটা হচ্ছে পুলিশও সেভাবে এগোতে পারেনি। কোনো একটা জায়গায় কিন্তু কেউ না কেউ আটকে গেছে, কেউ না কেউ মিথ্যে কথা বলছে, এটা কিন্তু খুব স্পষ্ট। একদম একদম। আমি এই জায়গা থেকেই কামালদার কাছে আসবো, যেটা অরিন্দমদা বলার চেষ্টা করলেন, যে সরকারও অস্বীকার করতে পারছে না দুর্নীতি হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে হয়েছে সরকারও স্বীকার করে নিচ্ছে এবং ভুল আছে। কামালদা, আমরা অনেকগুলো বিষয় আলোচনা করলাম, আপনি যেহেতু দীর্ঘ সময় এসএসসির সঙ্গে ছিলেন, আপনি একদম বিষয়গুলো ভেতর থেকে দেখেছেন। শিক্ষকরা পথে বসে আছে, তার মধ্যে অযোগ্য থাকুক, কিছু যোগ্য থাকুক, যোগ্যরা পড়াক, একটা অচলাবস্থা তো তৈরি হয়েছে। এবং আলটিমেটলি পুরোটার স্টেক হোল্ডার কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী এবং আগামী প্রজন্ম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামী প্রজন্ম, যারা পড়াশুনো করছে, তারা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। তাহলে সুরাহাটা কি হতে পারে এই মুহূর্তে? কামালদা, আপনার কাছে এটা প্রশ্ন, সুরাহাটা কি হতে পারে? দেখুন, একজন স্কুল শিক্ষক হিসাবে আমি এটাই বলছি যে একটা প্রজন্ম 2016 সালের পর থেকে পুরো শেষ হয়ে গেছে, ঠিক আছে, এবং পরবর্তী প্রজন্ম তারাও শেষ হবে, এটা একদম নিশ্চিত। কারণ দেখুন, বিদ্যালয়গুলো আজকে এইরকম ঘটনা ঘটছে তা নয়। বিদ্যালয়ে 2018 সাল থেকে বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকা নেই, ছাত্র নেই। কেন ছাত্রছাত্রী নেই সেটা মাননীয় ব্রাত্য বসু যা বলেছেন তাকে চ্যালেঞ্জ করে আমি বলেছিলাম চ্যানেলগুলোতে, যে আজকে বহু অভিভাবক আমার কাছে এসে বলছেন, কামাল সাহেব, আমার বড় মেয়ে এমএসসি বিএড, আমার মেজ ছেলে এমএ বিএড, 2016 পর থেকে তারা কোনো চাকরিতে অংশগ্রহণ করতে পারেনি, তাই আমার ছোট ছেলে 8ম শ্রেণী পাশ করে হাতের কাজ করতে গেছে। এটাই হচ্ছে বাস্তব। আর আজকের তাই দেখবেন সারা কলেজগুলোতে কোনো ছেলে মেয়ে তারা ভর্তি হচ্ছে না,
মাধ্যমিকে 2 লাখ কমে গেছে, উচ্চ মাধ্যমিকে প্রায় 1,75,000 পরীক্ষার্থী কমে গেছে। প্রতি বছর বাড়ে, কমছে কেন? তার মানে এই রাজ্যের অভিভাবক তথা বাচ্চা ছেলে মেয়ে তারা বুঝে গেছে, যুবক যুবতীরা বুঝে গেছে যে আমার দাদা দিদিরা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে যখন চাকরি পাচ্ছে না, তাহলে আমি আর পড়াশোনা করে কি করব? অর্থাৎ এই সরকারের সম্পূর্ণ নিজেদের সংশোধন করা উচিত। সংশোধন করা উচিত যে একটা যারা চাকরি পেয়েছে যোগ্য ছেলে মেয়ে, তাদের কোনো লিস্ট দিতে পারছে না কে যোগ্য আর কে অযোগ্য। আমি সিবিআই কে বলবো না, আপনার কাছে 1 বছর, হ্যাঁ স্কুল সার্ভিস কমিশনের 3 নম্বর ধারা অনুযায়ী 1 বছর সমস্ত কিছু থাকবে, তারপরে ডিলিট করে দেবো, কিন্তু তার কি কোনো ডকুমেন্টস থাকবে না, জেরক্স কপি থাকবে না? সেটা নেই। এবং ওই তো একটু আগে বললাম, সিবিআই বলছে যে আমি 60% উদ্ধার করেছি, 40% উদ্ধার করতে পারিনি, আর তাতে বিচারপতিরা কি করবে? দেখুন 16 বার এখানেই যে সিবিআই তো পুরোটা উদ্ধার করার কথা ছিল। সিবিআই দেখুন, সিবিআই এর এই যে প্রথম টেন্ডারটা পুরোপুরি ভাবে ইলিগাল টেন্ডার হয়েছে, কোন রকম বিজ্ঞপ্তি দেয়নি খবরের কাগজে। তাহলে প্রথমে যারা নিয়েছিল হচ্ছে কে নাইসা, সেই নাইসার কাজ করা উচিত। সেই নাইসা কাজ না করে সে ভাড়া দিয়েছে স্ক্যানটেককে। সেই স্ক্যানটেক স্কুল সার্ভিস কমিশনে এসে সেটাকে স্ক্যান করেছে। তাহলে স্ক্যানটেককে এবং স্কুল সার্ভিস কমিশন এপিডেভিটে বলেছে স্ক্যানটেককে আমি জানি না, অথচ সেই স্ক্যানটেক স্কুল সার্ভিস কমিশনে এসে সেটাকে স্ক্যান করেছে। আর কি লজ্জা! এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এবং বেশি বললাম, 4বার এই শিক্ষামন্ত্রী 4বার 4 রকম হিসেব দিয়েছে অযোগ্যদের। তাহলে তাদের কাছে কোনো লিস্ট নেই, আর থাকলেও সেটা প্রকাশ করবে না, কারণ আরো বেশি দুর্নীতি ধরা পড়বে, এটা একদম পরিষ্কার। সুতরাং রাজ্যের শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার হলো, এবং শেষ কথা হলো এই রাজ্যের মেধা এবং পরিশ্রম আজকে দুর্নীতির কাছে হেরে গেল এবং হেরে যাচ্ছে। এটাই শিক্ষক হিসাবে কম যন্ত্রণার কথা নয়। মেধা এবং পরিশ্রমী যারা, তারা দুর্নীতির কাছে আজকের হেরে গেল, হাউতাস করছে। কিন্তু কামালদা, তাহলে সুরাহাটা কি? মানে এইভাবেই কি শিক্ষকরা তাহলে পথে শুয়ে বসে থাকবে? মানে এই যোগ্য অযোগ্য কি কোনোদিনই আলাদা হবে না? বাই আফটার 31 ডিসেম্বর কি সামগ্রিক ছবিটা কোন জায়গায় দাঁড়াবে? দেখুন, বামফ্রন্টের সময় দীর্ঘ 6 বছর আমি কাজ করেছি স্কুল সার্ভিস কমিশনে। হ্যাঁ, সেখানে যে ইমিডিয়েটলি এদের বিজ্ঞাপন দেওয়া উচিত, বিজ্ঞাপন দিয়ে তারপরেই তাদের পরীক্ষাটা নেওয়া, এবং মাননীয় পার্থ বসু যিনি জেল খাটছে, চ্যাটার্জি তিনি জেল খাটছেন, তিনি লাস্ট যেটা করেছেন সেটা হলো একাডেমিক তুলে দিয়েছেন, ইন্টারভিউ তুলে দিয়েছিলেন, যেটা মানে সাঁওতালি ভাষায় সেটা পরীক্ষা হয়েছিল। তাহলে পরীক্ষাটা নিক এবং অনলাইনে নিতে হবে, কোনো দুর্নীতির ছোঁয়া নেই। তাহলে অনলাইনে হলে তার 3 দিন পরে রেজাল্ট বার হয়ে যাবে। মানে আপনি বলছেন নতুন করে পরীক্ষা নেওয়ার কথা? নতুন করে পরীক্ষা নেওয়া সুপ্রিম কোর্ট বলেছে, সেটা তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আমার কথা সেটাই না একদম ঠিক। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে পরীক্ষা নিতেই হবে এবং পরীক্ষা, কিন্তু এখানেই তো অধিকাংশ শিক্ষকরা বলছেন যে আমরা দ্বিতীয়বার পরীক্ষায় বসবো না, আমরা একবার প্রমাণ দিয়েছি, একবার চাকরি পেয়েছি, আর পরীক্ষায় বসবো না। তাহলে আমার এখানে একটি প্রশ্ন, হ্যাঁ, 625 জনা তারা বারবার পরীক্ষা দিয়ে প্রতি বছর পরীক্ষা দিয়ে কখন বাড়ির ধারে হয়? 625 জন শেষ পর্যন্ত 2016 সালে তাদের বাড়ির ধারে পোস্টিং হয়েছে। তাহলে তারা বারবার পরীক্ষা দিল কেন? আর আরেকটা কথা, যারা 2016 থেকে বিভিন্ন প্রাইভেট কোম্পানি চাকরি করছে MSc করে, তারা পড়ার সঙ্গে সম্পর্ক নেই, এই শিক্ষক শিক্ষিকারা
তারা কিন্তু নিজস্ব সাবজেক্টের সঙ্গে সম্পর্ক, তারা পল সায়েন্স পড়াচ্ছে, ফিজিক্স পড়াচ্ছে, কেমিস্ট্রি পড়াচ্ছে, তাহলে তারা কিভাবে বলেন যে আমরা আর পরীক্ষা দেবো না? এখানে দুর্নীতির গন্ধটা বেশি মাথা চাড়া দিচ্ছে, এটাই হচ্ছে পরিষ্কার। না না না, কিন্তু এখানে একটা কাউন্টার কোয়েশ্চেন আসে কামালদা, একটা কাউন্টার কোয়েশ্চেন আসে। ঠিকই, আপনি ঠিকই বলছেন যে শিক্ষক পড়াচ্ছেন সে শিক্ষক তো সেই বিষয়ে দক্ষ হবেন, জানবেন, কিন্তু যে পরীক্ষায় পাশ করে, এটাও মানে যিনি যোগ্য প্রার্থী, যিনি যোগ্য শিক্ষক, তিনি তো একবার পাশ করেছেন এবং প্রমাণ দিয়েছেন, তাকে আবার যখন বলা হচ্ছে পরীক্ষা দাও, আবার প্রমাণ করো, তিনি বলতেই পারেন যে আমি তো একবার প্রমাণ করেছি নিজেকে। এটাই হলো যোগ্য শিক্ষকদের যুক্তি। তার প্রমাণ কই? তার প্রমাণ কই? তার প্রমাণ কই? তারা যে যোগ্য তার প্রমাণ কই? শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে তো হবে না। তারা যে যোগ্য তার প্রমাণ কই? তার তো কোনো প্রমাণ নেই। আমি তো আপনাকে বললাম যারা আন্দোলনে আছে তাদের ফার্স্ট কাউন্সিলে একজন আন্দোলনে এখন আছে, যে একদম প্যানেলের শেষ থেকে চলে এসেছে ডিঙিয়ে ফার্স্ট প্যানেলে বাড়ির ধারে চাকরি করার জন্য। তখন আমি পার্থ চ্যাটার্জির কাছে বসেছিলাম এই কথার। পার্থদা আমাকে স্নেহ করতেন, আমি টিচার্স ডেতে নিমন্ত্রণ করতে গেছিলাম, আর তখনই সে একদম শেষের দিকে আছে, তাকে সামনের দিকে নিয়ে আসলো, ফার্স্ট কাউন্সিলিং এ সে চাকরি পেয়েছে। সুতরাং যোগ্য অযোগ্য আপনার সামনে এটা হয়েছে, ইন প্রেজেন্স অফ ইউ এন্ড পার্থ চ্যাটার্জি আমার সামনে হয়েছে। পরপর তিনটে নাম্বার ওয়ান চ্যানেলে কি আমি এটা বলেছি, আমার সামনে হয়েছে। তাহলে কে যোগ্য? যে যোগ্য হবে সে দ্বিতীয়বার তার যোগ্যতার পরিচয় দেবে না কেন? আমার প্রশ্নকার শুনুন, 90% ছেলে মেয়ে তারা বাড়িতে, 90% শিক্ষক শিক্ষিকা তারা বাড়িতে পড়াশোনা করছেন, তারা স্কুলেও যাচ্ছেন, চট করে চলে আসছে, বাড়িতে পড়াশোনা করছেন, এবং স্কুলে তারা গেলেও তাদেরকে নানা রকম বাজে কথা শুনতে হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে তথা হেডমাস্টার এবং স্টাফদের কাছে, যে কি গো তোমার বাড়িটা থাকবে তো, লোন কিভাবে শোধ করবে? তার ফলে তারা দুদিন গিয়ে আবার আসছে না। 2016 সালে 2210 জন আমার কাছে পড়ে চাকরি পেয়েছে। তখন শিক্ষকরা পড়াতে পারতেন, তাই আমি পড়াতাম। সুতরাং পড়াশোনা 90% ছেলে মেয়ে বাড়িতে করছে, তারা জানে যোগ্যতার পরিচয় দিতে হবে, না হলে স্কুলে যাওয়া মানে অলক্ষীর আশায় লক্ষ্মীকে বিসর্জন দেওয়া, অনিশ্চিতের আশায় নিশ্চিতকে বিসর্জন দেওয়া। সুতরাং এখানে দেখুন, একটা শ্রেণী তারা গেল কেন দিল্লিতে, আরেকটা শ্রেণী এখানে বসে আছে কেন? পরিষ্কার। কিছু শ্রেণী তারা চলে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, কেউ বাইরে থাকলো কেন? অর্থাৎ এদের মধ্যে নানা রকমের ভাগ বাঁটরা হয়ে গেছে। এ ওদের সঙ্গে মিশবে না, এ ওদের সঙ্গে মিশবে না, এ ওদের সঙ্গে মিশবে না। এবং সর্বোপরি আমি দোষ দেবো এই সরকারকে, এই ব্রাত্য বসুকে দোষ দেবো, যিনি একজন শিক্ষামন্ত্রী হয়ে চারবার চার রকম যোগ্যদের হিসেব কি করে হয়? তাহলে আপনার কাছে কি আছে, কোন হিসেব আছে সেটা বলুন। চারবার চার রকম রিপোর্ট করে, এবং সৎসাহস নেই যে পেপারে, দুই ইংরেজি এবং বাংলা পেপারে এবং ওয়েবসাইটে অযোগ্যদের নাম ঠিকানা সব প্রকাশ করে দিন, যদি সৎসাহস থাকে। সুতরাং জেলায় জেলায় তো পাঠিয়ে দেওয়া হয়েছে কামালদা, জেলায় কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। অযোগ্যদের টাকা ফেরত দিতে বলেছে, তাহলে অযোগ্যদের লিস্ট কোথায়? যোগ্যদের তো কিছু বলেনি, অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে, তাহলে অযোগ্যদের লিস্ট কোথায়? অযোগ্যের তালিকা মানে যেটা একদম রিসেন্ট আপডেট, যে জেলায় জেলায় কিন্তু ডিআই অফিসে, অযোগ্যদের লিস্ট দেয়নি। আমি হলফ করে বলছি অযোগ্যদের লিস্ট দেয়নি। এই সৎসাহসটুকু নেই, অযোগ্যদের লিস্ট ওয়েবসাইটে দিতে কি হয়েছে? 2022 সাল থেকে মামলা চলছে কেন? এটা একটুখানি দেখবেন, রিসেন্ট যেটা আপডেট সমস্ত মিডিয়াতেও চলে এসছে, যে জেলায় জেলায় ডিআই অফিসে
এই তালিকা কিন্তু পৌঁছে গেছে, কিন্তু যেটা এসএসসি তার ওয়েবসাইটে দিতে পারছে না অ্যাকর্ডিং টু প্রেজেন্ট শিক্ষামন্ত্রী, যে কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাবে। এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। ভুল কথা। কোর্ট বলে দিয়েছে অযোগ্যদের কাছ থেকে টাকাগুলো আদায় করে নিতে 12% সুদে। তাহলে কেন তুমি অযোগ্যদের লিস্টটা দেবে না? এসব কথা ওই গ্রামে গঞ্জে চলবে। যেসব জায়গায় লোকজন শিক্ষিত কম আছে তাদেরকে সম্মান রেখে বলছি, বাত্য বসু যা করছে সেটা ঠিকই করছে না, একেবারে ঠিকই করছে না। আমি পরিষ্কার করে বললাম, কেন অযোগ্যদের লিস্ট দেওয়ার সৎসাহস নেই আপনার? অর্থাৎ বললাম, অযোগ্যরা কিন্তু গলায় গামছা দিয়ে টেনে নিয়ে আসবে এবং বলে দেবে কে ছোট দালাল, কে মেজ দালাল, কে বড় দালাল, শেষ পর্যন্ত ক্যাবিনেটে হচ্ছে হস্তক্ষেপ হবে। এই ভয়ে মাননীয়ার কথা শুনে দিচ্ছে না। আমি হলফ করে বললাম, যা করার করবে আমাকে। অলরেডি তো আমাকে হুমকি চিঠি চলে এসেছে। আমি এই জায়গা থেকে অরিন্দমদার কাছে আসবো। একটু অরিন্দমদার কাছে আসবো। যেটা কামালদা বলার চেষ্টা করছেন যে সরকারের কাছে আছে, এসএসসির কাছে আছে, যোগ্য অযোগ্যের তালিকা আছে, কিন্তু সেটা যদি প্রকাশ হয় তাহলে সেটা একদম ক্যাবিনেটে চলে যাবে, শীর্ষস্তর অব্দি পৌঁছে যেতে পারে। সেই কারণে থাকা সত্ত্বেও তারা প্রকাশ করছেন। এবং আরো একটা ভয়ানক কথা, যেটা এর আগেও উঠলো আমাদের আলোচনায়, যে যারা আন্দোলন করছেন তার মধ্যে অধিকাংশ অযোগ্যরাই মিশে আছেন। যারা যোগ্য তারা জানেন যে দ্বিতীয়বার তাদের পরীক্ষায় আবার বসতেই হবে এবং যোগ্যতার প্রমাণ দিয়েই তাদের আবার চাকরিতে বহাল হতে হবে। অরিন্দম দা, দেখো, একটা কথা স্পষ্ট, আমি যদি টাকা নিয়ে থাকি, আমি যদি চুরি করে থাকি, আমার একটা ভয় থাকে। আমি যদি সৎ থাকি, আমি তোমার কাছ থেকে 1 পয়সাও নিইনি, পরীক্ষাটা ঠিক মতো হয়েছে, আইনের কোনো মারপ্যাচে আমি ফেসে গেছি, আমার রোয়াব থাকবে, মেরে তুলে দেবো। কোনো অযোগ্য আমার সামনে এসে রাতভর চোর 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 চিৎকার করতে সাহস করবে না। আমার ওই গরমটা থাকবে, আমার ওই রোয়াবটা থাকবে। ঠিক আছে, আমি 1 পয়সা নিইনি, তোমাদের কোর্টে যা হবার হবে। এই সৎ সাহসটা সরকার দেখাতে পারছে না। সরকার কোনো এক জায়গায় দুর্বল হয়ে যাচ্ছে, দুর্বলতা প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, ঘটনাচক্রে ব্রাত্য বোস নিজে যথেষ্ট, সে একজন শিক্ষিত মানুষ, কিন্তু সে একটা সরকারের মধ্যে, এই লুপের মধ্যে সে পড়ে গেছে। আর পার্থ চ্যাটার্জি, দেখো, পার্থ চ্যাটার্জি সম্বন্ধে প্রথম দিন থেকেই কেউ ভালো মানুষ, ভালো লোক কোনোদিনই বলেননি। তা মানে তাকে আমি আমার হাসপাতালে কোনো এক সময় দেখেছি, তার যা রোয়াব ছিল, হাসপাতালে উল্টো গেট দিয়ে সে ঢুকতো, তখন থেকে বুঝে গেছিলাম যে মানুষটা কি হতে পারে। তারপরে তো 70 কোটি টাকা মোটামুটি বুঝিয়ে দিল যে মানুষটা কি। কিন্তু এটা আমার প্রশ্ন যে পার্থ চ্যাটার্জি কি একা করেছে না কারুর নির্দেশে করেছে, সেটা একটা বিষয়। তো এটা একটা মানে অনুসন্ধানের বিষয়। কিন্তু এখন মূলত প্রশ্নটা হচ্ছে, সাধারণ বাঙালি ছেলেরা, মহিলারা, তারা না খেতে পেয়ে 31শে ডিসেম্বর অব্দি যেটা পেয়েছে, ঠিক আছে, একটা ছাড়, তাদের তো একটা ভবিষ্যৎ আছে। তাহলে একটা সিদ্ধান্ত তো নিতে হবে তাকে, যেভাবে হোক। আর পরীক্ষাটা আবার দেওয়ার একটা সমস্যাটা বলছি, আমার 54 বছর হয়ে গেছে, আমার 20 বছর আগে আমি পোস্ট গ্রাজুয়েট পাস করেছি। এখন যদি আমাকে ছাত্রের মতো কেউ পড়তে বলে, আমি পারবো না। সেই ধৈর্যটাই আমার চলে গেছে। আমি পড়াই, সেটা আমার সাবজেক্ট ওয়াইজ, আমি আর 21টা সাবজেক্ট পড়তে পারবো না। এটা তাহলে তো বয়সে লোকে 21টা সাবজেক্ট পড়তে পারবো। এখানে কিছুটা যুক্তিসঙ্গত ব্যাপারটা আছে, কিন্তু এটাও ঠিক, পরীক্ষাটা যদি তোমাকে দিতেই হবে, কোর্ট যদি বলেই থাকে, আর তো উপায় নেই, সেটা তোমাকে মানতেই হবে। সেখানে তুমি যদি গায়ের জোয়ারি করো, বুঝতে হবে তোমার নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ আছে, তোমার পড়াশুনো নিয়ে আছে। তো এই জায়গাটাতে আর তো কিছু না, একটাই উপায় আমি যা সামনে দেখছি, যদি ওএমআর শিট সব পায় তো ঠিক আছে, নয়তো পরীক্ষাই একটা রাস্তা যেটাতে আবার নতুন করে লোকেকে ঢোকবার সুযোগটা করে দেবে। আর কিন্তু কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না, রাস্তাগুলো মোটামুটি বন্ধ হয়ে অর্থাৎ দুজনের আলোচনা থেকেই যেটা বেরিয়ে আসছে,
যেটা সুপ্রিম কোর্ট বলেছে, যদি ওএমআর শিট না পাওয়া যায়, যে অবস্থায় দাঁড়িয়ে আছে 60% ওএমআর শিট সিবিআই কালেক্ট করতে পেরেছে, বাকিটা পারেনি, অতএব ওএমআর শিটের ব্যাপারটা আমরা ধরে নিচ্ছি যে সেটা কোনো সুরাহা আনবে না, অতএব পরীক্ষায় হয়তো বসতেই হবে, সেই পথেই হয়তো সুরাহা আসবে। আমি শেষ প্রশ্ন করব কামালদা এবং তারপর অরিন্দমদার কাছে, যে 26-এ নির্বাচন আছে, পরপর বড় বড় দুটো মুভমেন্ট, প্রথমে আরজিকর মুভমেন্ট, কিন্তু আরজিকর মুভমেন্টের ক্ষেত্রে যেটা আমি আগেও বললাম যে একটি পরিবার শুনতে কটু লাগলেও অত্যন্ত মানে ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে সেই পরিবারটি গেছেন, নিঃসন্দেহে আমাদের সেই ব্যাপারটা খুবই ভালনারেবলি দেখতে হবে, কিন্তু তারপরেও একটি পরিবার সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, প্রচুর মিথ্যে মিশেছিল, প্রচুর টাকা পয়সা অর্থ নিয়ে পরবর্তী সময় প্রশ্ন উঠেছে, কিন্তু এখানে 26,000 বৃহত্তর অর্থে লাখ লাখ মানুষ, ভোটে কি আদৌ এর কোনো একটা প্রভাব পড়বে? কারণ এই যে 26,000 শিক্ষক, এদের মধ্যেও তো প্রচুর তৃণমূল কংগ্রেস সিম্পাথাইজার ছিলেন, যাদের তৃণমূল কংগ্রেসকেই হয়তো পছন্দ করতেন, এইরকমও প্রশ্ন উঠছে, ভোটে কি আদৌ কোনো প্রভাব 26-এর নির্বাচনে পড়তে পারে? কামালদা শুনুন, অন্তত পক্ষে 100-3 ছেলে মেয়ে যারা এই 2016 বলি হয়েছে, তারা বলেছে আমাদের বাবা মারা ভোট দেবে তৃণমূলকে, হলো পরিষ্কার। কারণ তারা নানা রকমের সুযোগ সুবিধা পাচ্ছে, সেটা থেকেই তারা বঞ্চিত, সেটা থেকেই তারা জানে মাননীয় মুখ্যমন্ত্রী এটা দিচ্ছে, গ্রামে গঞ্জে যেটার হাওয়াটা প্রচুর। কারণ আগের বারে অরুণাবদা বলছিলেন তৃণমূলের রিচ প্রচুর। আজকের যারা আন্দোলনে আছে তাদেরকে আমি উদ্দেশ্যে এর আগেও বলেছি, আজও বলছি আপনার ইউটিউবের মাধ্যমে, যে যদি সৎসাহস থাকে তাহলে নিজের মা, মাসি, কাকিমা সবাইকে বলুন যে বিডিও অফিসে গিয়ে আর 1000 টাকার ওই লক্ষ্মীর ভান্ডার নেব না। যদি সৎসাহস থাকে, যদি শিক্ষকোচিত মনোভাব থাকে, তাহলে গিয়ে বলুন তাদের মা, বাবা, মা, কাকা, কাকিমা, দিদিকে যে বিডিও অফিসে গিয়ে লিখিত মুসলেখা দিতে আর লাগবে না। তাহলে এই 26,000 25,752 জন ইন্টু 10 জন, এরাই কি পারবে কোনোদিনই এই লক্ষ্মীর ভান্ডার তাকে ফেলে দিতে? দরকার নেই। আমার সন্তান যদি আবার চাকরি পেয়ে যায়, আমার ভাইপো যদি চাকরি পেয়ে যায়, আমার নাতি যদি চাকরি পেয়ে যায়, তাহলে আর কোনোদিনই দরকার নেই এটা। কিন্তু সৎ বুদ্ধির অভাব। আগেকার যুগের শিক্ষক যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, নীতি আদর্শ, এই সমস্ত পরিষ্কার করে বলছি, এই সমস্ত কিছু শিক্ষক শিক্ষিকার কাছ থেকে সেই আদর্শ, সেই নীতি নেই। তারা মাস্টার মশাইকে দেখলে প্রণাম করে না, তারা মাস্টার মশাইকে দেখলে সিগারেট খেতে খেতে সিগারেটটা লুকিয়ে রাখে। সে সৎসাহস ডক্টর বাবু আছেন এবং আমি আছি, সে সৎসাহস আমাদের নেই, কোনোদিনের জন্য নেই। সুতরাং শিক্ষকোচিত মনোভাবের অভাব এদের বলে আজকে স্কুল সার্ভিস কমিশনের বয়স্ক ব্যক্তিদের খাবার পা দিয়ে তারা ফেলে দেয়। এটা শিক্ষকোচিত মনোভাব। সেই সমস্ত বয়স্ক ব্যক্তিদের আটকে রেখেছেন, নিজে গান্ধীগিরি করে খাবার পাঠান নিজেরা, কিন্তু তাদের খাবার কিভাবে নষ্ট করে দেন, সকালবেলা তাদের চাও পর্যন্ত দিতে দেয়নি। শিক্ষকোচিত মনোভাব আমার শিক্ষক মশাইরা এরকম কোনোদিন আমাকে শেখাননি, আর যে শিক্ষা এই শিক্ষক শিক্ষিকাদের মধ্যে নেই। অরিন্দমদা, ভোটে কি প্রভাব পড়বে? আমি প্রথমেই বলে দিই, কামালবাবুর সাথে একদম একমত আমি। উগ্রতাটা ছাত্রদের মধ্যে অনেক বেড়ে গেছে, তবে উগ্রতাটা শিখিয়েছে কিন্তু সিপিএম নামক দলটি। এটা কিন্তু আপনাকে নকশাল পিরিয়ড থেকে শুরু হয়েছে, যাদবপুরের ভিসিকে খুন করে দেওয়া থেকে শুরু করে এই যে উগ্রতাটা সিপিএম আমল থেকে কিন্তু শিখিয়েছে। সন্তোষ ভট্টাচার্যের সাথে যে ব্যবহারটা এরা করেছে, দেখ মানে একদম মানে অশিক্ষিত মতন ব্যবহার করেছে। তো ঘটনাচক্রে ভোটের দেখো, মানুষ যেরকম অসহায়, মানুষ স্বার্থপর, এটা কিন্তু মানতেই হবে। মানুষ নিজের কাজটা পেয়ে গেলে বড় কিছু আর ভাববেন। প্রথম কথা, সিপিএম নেই,
কারণ সিপিএম এর অরাজকতাটা আমি ডাক্তারি সময় দেখেছি, কতটা স্বার্থপর হতে পারে, কতটা অসভ্য হতে পারে, কতটা অযোগ্য হতে পারে, কতটা অসভ্য হতে পারে, সিপিএম কে আমি দেখেছি। মানে আমার মতো মানুষ কোনোদিনই চাইবে না সিপিএম বলে দলটা বা বামরা বা ভামরা ফিরে আসুক, আমি চাইবো না কোনোদিন। ওই মানে বিভীষিকা আর দেখতে চাই না। এখন উপায় হচ্ছে আমার সামনে দুটো মাত্র মানুষের সামনে, আমি মানে বলছি এক শ্রেণীর মানুষকে, আমি খালি আমার কথা বলছি না, মানুষের সামনে দুটো। একজন যারা অবাঙালি গ্রুপটার মানে বাঙালি আর কিছু থাকবে না, তারা হচ্ছে বিজেপি, ধর্মের নামে হিন্দু মুসলমান ছাড়া তাদের আর কোনো রোড ম্যাপ নেই, রোড একদম ম্যাপ। ঠিক, একদম। এরপর বাকি থাকবে কি তৃণমূল। এই তিনটের মধ্যে যদি তুমি দেখো ভোটের প্রভাব খুব একটা পড়বে না, কয়েকটা সিট ছাড়া তৃণমূল আবার বাউন্স ব্যাক করবে। ঠিক, কিন্তু একদম ঠিক। এইটাই হচ্ছে ঘটনা, মানুষের কাছে আর চয়েস নেই, মানুষের ঠিক। কাছে আর চয়েস নেই। কারণ বিজেপিকে ঠিক। আমি চাইবো না বাবা, আমি চাইবো না, বাঙালি হয়ে থাকতে চাই বাবা, আমি শান্ত বাংলা চাই, আমি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা চাই, আমি আর কামাল বাবু একসাথে থাকতে চাই, একসাথে চা খেতে চাই, একসাথে খাবার ঠিক। খেতে চাই। আমি এখানে একেবারে। চাইবো না নমস্কার। গেরুয়া একেবারে। লোক এসে এই সম্প্রীতিটাকে নষ্ট করে। তো একদম। বাংলার মানুষ, বাঙালির মানুষ, বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুরা কোনোদিন রাইট করেনি। যারা Yes. বলছে অনেক গল্প করেছে, এগুলো যত অবাঙালিদের মধ্যে এই রাইট গুলো হয়। তো একটা কথা আমি বলতে পারি, এই বাংলায় বাঙালিরা চাইবে না বিজেপি নামক দলটি আসুক, এক বই একদম। নর খুচখাচ পাবে। এবং আমি বিজেপি ক্ষেত্রে এখন থেকেই বলছি 40টার বেশি পাবে কিনা সন্দেহ। তো বাকিটা থাকে কি তৃণমূল, সেই তৃণমূলই ফিরে আসবে, সুতরাং এর প্রভাব আর পড়বে না। আমরা আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আজ আলোচনা করলাম। এক, শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ এবং কোন পথে এই সমাধান সূত্র বেরোতে পারে। আমরা মোটামুটি আলোচনায় যে বিষয়টা উঠে এলো যে একমাত্র সুপ্রিম কোর্ট যে পরীক্ষার কথা বলেছে, আবারও সেই পরীক্ষার মধ্য দিয়ে, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়েই যোগ্য অযোগ্য ডিভাইড হতে পারে, তাছাড়া আর কোনো উপায় কিন্তু আজকে যারা আলোচনা করলেন তারা অন্তত পক্ষে দেখতে পাচ্ছেন না। পরপর দুটো আন্দোলন, ভোটের প্রভাব পড়বে কিনা সেটা সময়ই বলবে। কামালদা আপনাকে অনেক ধন্যবাদ, অরিন্দমদা আপনাকেও ধন্যবাদ। আমরা আবারও এইরকম কোনো একটা আলোচনা করব এবং আপনাদের প্রত্যেকের চোখ থাকুক রায়বাহাদুর, আপনারা রায়বাহাদুর সাবস্ক্রাইব করুন, রায়বাহাদুর দেখুন। আজকের মতো শুভরাত্রি, আবারও ফিরে আসবো এইরকম কোনো একটা আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আরো একবার।